তিন বছর পর দুই কাঁধে ব্যাগ ঝুলিয়ে হালকা পাতলা গড়নের একটা ছেলে ভার্সিটি গেট দিয়ে ঢাকা ভার্সিটিতে প্রবেশ করে। কয়েক পা আসার পর ছেলেটা একটু থামে, চারপাশ ভালো করে লক্ষ্য করে ও সব দিক একবার করে চোখ বুলিয়ে নেয়। অনেক ঢিলে একটা কালো প্যান্ট, সাথে অ্যাশার ঘি কালারের হাতা লম্বা শার্ট। শার্টের বোতামগুলো সবটা লাগিয়ে গোটানো হাতা খুলে দিতে দিতে সামনে এগিয়ে যায়। নিক্সন মার্কেট থেকে কেনা সাধারণ দুই ফিতওয়ালা চটি জুতোর যেন করুণ অবস্থা। ব্যাগটাও যেন বেশ পুরনো, হয়তো 5 বছর ধরে এমনই ব্যাগ বাড়িতে পড়েছিল। ছেলেটা আরও কিছু দূর যেয়ে থামে, ক্যাম্পাসের দিকে চোখ যায়। কয়েকজন বন্ধু সার্কেল গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। কারো চুল লাল, কারো চুল হলুদ। ছেলেটা নিজের চুলগুলো একটু টেনে নাকের উপরে আনে। বড় বড় লম্বা আতেল মার্কা চুলগুলো দেখে মনে মনে ওর একটু হাসি পায়। চুলগুলো এলোমেলো করে এক পাশে দিয়ে চোখের চশমাটা ঠিক করে নেয় ও সবার গায়ে পোশাকের দিকে ভালো করে তাকায়। বোঝাই যাচ্ছে কত দামি পোশাক ওদের গায়ে। আর ছেলেটা মাত্র 1 থেকে 150 টাকার শার্ট কিনে কোনো রকমে পরে ভার্সিটিতে এসেছে। সে আরেকটু এগিয়ে অবাক হয়। কিছু ছেলে মেয়ে একে অপরের সাথে খুব কাছে বসে বসে গল্প করছে আর হাসছে। ছেলেগুলোর প্যান্ট এতটা ছেঁড়া থাকবে নতুন ছেলেটা একদমই আশা করেনি। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে ওর। পুরো ভার্সিটির সব স্টুডেন্টের পোশাকগুলো এত আকর্ষণীয়, সেই তুলনায় ছেলেটার কিছুই নেই। একদম ক্লিন শেভ, চোখে চশমা, চুলগুলো উস্কো খুস্কো। একটু এগুতেই খেয়াল করে কয়েকজন সাইকেল বয় ওর দিকে এগিয়ে আসছে। 5 জন ছেলে সাইকেল চালিয়ে আসছে। ছেলেগুলো সাইকেল গ্যাং নামেও ভার্সিটিতে পরিচয়। ছেলেটা কিছুটা ভয় পায়, এমনিতেই সে নতুন। তার উপর ওর বাবা একজন শহরের গরিব রিক্সা চালক, রহিম শেখ। ছেলেটাকে নিজেই রিক্সা করে নামিয়ে দিয়ে গেছে। ছেলেটাও মাঝে মাঝে বাবার অসুস্থতায় রিক্সা নিয়ে বের হয়। বেশ ভাগ্যক্রমে সে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে। বাবা যখন ওকে নামিয়ে দিচ্ছিল, কোথা থেকে দুজন পাগল এসে রহিম শেখের জামা টেনে ধরে বলে, ওই কিছু দে, কিছু খাবো দে। কিরে তোর ছেলে নাকি, দে কিছু দে। রহিম শেখ পকেট থেকে 2 10 টাকার নোট ওই পাগল ছেলে দুটোর দিকে বাড়িয়ে দেয়। ওরা সাথে সাথে তা নিয়ে ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। রহিম শেখের পাশে দাঁড়িয়ে থাকা নতুন ভার্সিটির এই স্টুডেন্ট কিছুটা মুচকি হাসে। পাগল দুজনের দিকে তাকিয়ে হাসি দেয়। পাগল দুজন হেসে হেসে বলে, ভালো আছিস, যা ভেতরে যা, বই পড়। তারপর ওরা চলে যায়। রহিম শেখের মুখে যে সকাল সকাল 20 টাকা খরচা হওয়ার একটা রাগ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ছেলেটা যখন ভিতরে প্রবেশ করবে তখন রহিম শেখ বলে, বাবা কিছু লাগলে আমাকে কইবি, মন দিয়া পড়াশোনা করবি। সাইকেল বয়েজদের মাঝখানে ছেলেটা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। 5 জন ছেলে সাইকেল হেলমেট পরে ছেলেটার চারপাশে ঘুরতে থাকে। কিন্তু কেন তারা এভাবে ঘুরছে তার কারণ কেউ জানে না। ভার্সিটির অনেকগুলো ছেলে মেয়ে কিছুটা দূরে এসে দাঁড়ায়। সবাই মাঝখানে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে। হয়তো সবাই ভাবছি ভুল করে এমন পোশাকে কোনো এলিয়েন ভার্সিটিতে এসে দাঁড়িয়েছে। সাইকেল গ্যাং এমনি এমনি কিছু করে না। তাই সবাই যখন দেখলো সাইকেল গ্যাং এর লোকেরা সবাই ছেলেটার চারপাশে এসে ঘুরছে, তখনই সবাই গোল হয়ে দাঁড়িয়ে দেখছে কি হয়। হঠাৎ সাইকেল গ্যাং এর কেউ থেমে দাঁড়ায়। দামি সাইকেল, দামি পোশাক, সবকিছু দেখার মতো। ওরা থেমে দাঁড়ায়। একজন লোক এসে হাবাগোবা টাইপ ছেলেটার সামনে দাঁড়ায়। মাথা থেকে হেলমেট খুলতেই হাবা ছেলেটা কিছু সময় বোকার মতো তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে ব্যক্তিটার দিকে। ব্যক্তিটি একটা মেয়ে, নাম নেহা। নেহা হলো এই ভার্সিটির মোস্ট টপার এবং বড়লোক বাড়ির একমাত্র মেয়ে। যা মন চায় তাই করে। সাইকেল গ্যাংয়ের লিডার ও। ভার্সিটিতে কোনো পিঁপড়ে প্রবেশ করলেও তার কাছে খবর যাবে। আর এই ছেলে তো নতুন। নেহা এসে কোনো কথা না বলে ছেলেটার চশমাটা খুলে নিয়ে মাথায় একটা গাঁটটা দিয়ে বলে, নাম কি তোর? ছেলেটা ভয় পায়,
বড় একটা ঢোক গিলে সামনে নেহা নামের মেয়েটার দিকে তাকাই। প্রথম দিন এরকম কিছু হবে ছেলেটা কখনো কল্পনাও করেনি। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আমতা আমতা করে ছেলেটা বলে, জি জি, আমি রাফি। রাফির কথা শুনে সবাই বেশ জোরেই হাসতে থাকে। এরকম ভয়ে কেউ কোনোদিন এই নেহাদের সামনে কখনো কথা বলেনি। সবাই রাফির এমন উত্তরে জোরে হেসে ওঠে। লিমন নামের একটা ছেলে নেহার পাশে এসে দাঁড়ায়। রাফিন শার্ট টেনে দিয়ে বলে, কি রে গান্ডু, কি পরে আসছিস? ডাস্টবিন চিনিস? ওহ, তোর তো চেনারই কথা। নিজেই তো একটা আস্ত ডাস্টবিন। চারপাশে তাকিয়ে ভালো করে দেখ, তোর মতো কাউকে খুঁজে পাচ্ছিস? পাবি না। এখানে সবার পোশাক দেখ, আর তোর পোশাক দেখ। বুঝছি না তোর মতো একটা মাল, মানে বলতে পারিস এলিয়েন, এখানে কিভাবে ঢুকলো? রাফি সবার দিকে তাকায়। আসলে সবার পোশাক যথেষ্ট পরিপাটি আর দামি। সবার মধ্যে রাফিকে কেমন যেন ডাস্টবিনই মনে হচ্ছে। ভার্সিটির মেয়েরা ওর দিকে তাকিয়ে বেশ জোরেই হাসতে থাকে। রাফি মাথাটা নিচু করে কখন যে চুপিসারে কান্না করে দিয়েছে রাফি নিজেই জানে না। ঢিলে পোশাক, কেমন যেন সব অন্যরকম লাগছে ওর। আসলে সে কি ভুল করে এখানে এসে পড়েছে? নেহা হাসি হাসি মুখে বলে, সত্যি ভাই, তুই একটা মাল রে। কিভাবে এখানে তুই? তোর কোনো ছোট বোন বা ভাই পরে দেখা করতে আসছিস? শালা, কি ধরনের দেখতে লাগছে তোকে জানিস? যা বেরিয়ে যা, তোকে যেন কখনো ক্যাম্পাসে আমাদের সামনে না দেখি। সবে নেহার সাথে সহমত পোষণ করে জোরে জোরে হাসি দেয়। রাফি নেহার দিকে একবার তাকায়। শার্ট, টি শার্ট আর টাইট জিন্সের সাথে চুলগুলো গোছানো, মুখে হালকা মেকআপের প্রলাপনে মেয়েটাকে বেশ আকর্ষণীয় লাগছে। অতীব সুন্দরী মেয়েটা ভার্সিটির খ্যাত গরিব নতুন ছেলেটাকে নিয়ে টল করে হাসছে। দেখুন, আপনারা আমার সাথে এভাবে কথা বলছেন, আমি তো কিছুই চিনি না, নতুন এসেছি। ওরে, মালটা তো বেশ শুদ্ধ করেই কথা বলে। তা বাবা, তুমি কোন ডিপার্টমেন্টে? জি, ইংলিশ ডিপার্টমেন্ট। কি, তুই ইংলিশ ডিপার্টমেন্টে পড়িস? ভাইয়া। কোন বর্ষ? জি, প্রথম বর্ষ। রাফি আর কিছু বলে না। এমন অপমান সে কোনোদিন হয়নি। সে সবার দিকে একবার তাকায়, সবার ফ্যাশন হাই লেভেলে। রাফি আবারও মাথা নিচু করে নেয়। খুব কষ্ট পাচ্ছে ও। সবার দিকে আর না থাকিয়ে চলে আসবে, তখনই নেহা ডাক দেয়, তা বাবা রাফি, তোমাকে এখানে কে ভর্তি করিয়েছে? আমার বাবা। তোমার বাবা কি করেন? রিক্সা চালক। শালা বাইঞ্চোদ, তোদের জন্য প্রতিদিন আমরা ঝামেলায় পড়ি। তোদেরকে মেরে জায়গা ছাড়া করব, বুঝেছিস? নেহার কথা বলা শেষে ওরা সাইকেল নিয়ে চলে যায়। সাইকেল চালিয়ে ওরা গেটের কাছে আসে। প্রতিদিনের মতো দুজন পাগলকে ওরা বসে থাকতে দেখে গেটের সামনে। একজন হাফ প্যান্ট পরা আর একজন ফুল প্যান্ট। তবে যে ফুল প্যান্ট পরে থাকে তার এক পায়ে প্যান্ট হাফ করাই, চুলগুলো ময়লা আর অনেক বড় বড় মাথার উপর জট পেকে আছে। মুখভর্তি দাড়ি, গোফের কারণে ঠিকমতো চেনা যায় না ওদের। নেহারা সামনে আসতেই পাগল দুটো ওদের সামনে এসে দাঁড়ায়। অন্যমনস্ক থাকায় ওরা সবাই ওই দুজন পাগলের সাথে ধাক্কা লেগে হুড়মুড় করে পড়ে যায়। নেহার অনেকটা কেটে যায় হাতে। পাগলেরা জোরে জোরে হাসতে হাসতে বলে, কি মজা, কি মজা। ওরা পারে না সাইকেল চালাতে, ওই আমাকে দিবি সাইকেল চালাবো, দে না দে না। নেহা উঠে দাঁড়ায়। মেজাজটা অনেক গরম। তার উপর পাগলদের এমন অত্যাচার প্রতিদিনই দেখতে হয় ওদের। লিমন আর আকাশ এগিয়ে আসে। প্রথম জনকে জোরে একটা খুশি দিয়ে বলে, না। পারে না চালাতে, কি মজা। মার খেয়েও একজন এমন হাসি দিয়ে কথা বলে। আকাশ এগিয়ে গিয়ে এসে তাকে ঘুষি মারতে যাবে, তখনই নেহা জোরে বলে ওঠে, ওই থাম নীলা, ম্যাম আসছে। আকাশ কথাটা শুনে চুপচাপ রাস্তার একপাশে দাঁড়িয়ে যায়, মাথাটা নিচু করে নেয়। নীলা ম্যাম হলো ভার্সিটির ইংলিশ টিচার। অনেক রাগী আর গম্ভীর। এখনও বিয়ে করেননি তিনি। ভার্সিটির অনেক স্টুডেন্ট তার সামনে ভয়ে থাকলেও পিছনে নীলাকে নিয়ে প্রেমপত্র লিখতে থাকে। নীলার বাবা মেহেরাব সাহেব এখন শহরের মেয়র। প্রভাবশালী বলেই নীলা রোজ নিজের গাড়ি করে ভার্সিটিতে আসে। ক্লাস ছাড়া তিনি তেমন কারোর সাথে কথা বলে না। সবাই অনেক বেশি ভয় পায়। নীলার গাড়িটা ওদের সামনে এসে থামে। সবাই ভয় নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নীলা গাড়িটা ব্রেক করে নেমে দাঁড়ায়। ঘন কালো চুল,
রোজ দামি শাড়ি পরে, চুলগুলো বেশ সুন্দর করে সাইজ করে খুলে, চোখে চশমা পরে ভার্সিটিতে আসেন, পায়ে হাই হিল, আজকে নীল শাড়ি, চোখে কালো স্টুডেন্ট চশমা। চুলগুলো খোলা রেখে তিনি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ছেলেগুলো এক পলক তাকিয়ে আবারও মাথা নিচু করে নিল। নীলা গাড়ি থেকে নেমে গালে হাত দিয়ে বসে থাকা হাসি হাসি মুখের পাগলটার দিকে তাকিয়ে রইল। প্রতিদিন নীলা এ পথে যাওয়ার সময় বেশ কয়েকদিন লক্ষ্য করেছে একটা পাগল ওর দিকে মায়াবী আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রথম পাগল দুটোকে নীলা দেখেনি, কিন্তু আজ 8 মাস ধরে নীলা একদিন ভার্সিটিতে আসার পথে দুজন পাগলকে ভার্সিটির সামনে বসে থাকতে দেখে। এরপর প্রায়শই খেয়াল করে দেখেছি ওদের মধ্যে একজন রোজ নীলার দিকে তাকিয়ে থাকে। প্রথমে নীলা ভাবতো এটা ভুল, কিন্তু যতক্ষণ না নীলা আড়াল হবে ততক্ষণ ওই পাগলটা নীলার দিকে তাকিয়ে থাকে। নীলা লুকিং গ্লাসে বহুবার এটা খেয়াল করেছে। আরও একটা ব্যাপার খেয়াল করেছি, যখন নীলার দিকে তাকাই ওই লম্বা করে পাগলটা তখন পাগলামির কোনো বহিঃপ্রকাশ নীলা অবধি দেখেনি। একদম শান্তশিষ্ট, চুপচাপ এবং স্বাভাবিক হয়ে তাকিয়ে থাকে নীলার দিকে। একদিন নীলা নিজ থেকে ওদের সামনে এসে দাঁড়ায়। স্বাভাবিক মানুষের মতো নীলাকে দেখে একজন মাথা নিচু করলো। লম্বা গোছের পাগলটা নীলার চোখের দিকে স্বাভাবিক হয়ে তাকিয়েছিল। নীলা সেদিন বলে, কিছু খাবি? ওরা দুজন কোনো কথা বলেনি, আর নীলাও কোনো প্রকারের পাগলামো দেখেনি। শেষে নীলা গাড়ি থেকে টিফিন বক্সটা ওদের সামনে এনে দিয়ে যায়। তারপর যখন চলে যায় সেই পাগলটা নীলার দিকেই চেয়ে থাকতো। নীলা গাড়ি থেকে নেমে দুজন পাগলের কাছে যায়। যে নীলার দিকে তাকিয়ে থাকতো সেই পাগলটা গালে হাত দিয়ে বসে আছে, কারণ লিমন তাকে ঘুষি মেরেছে, তাই গালের অনেকটা কেটে গেছে। নীলা কাছে আসতেই পাগলটা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা ওর ভ্যানিটি ব্যাগ থেকে রুমাল বের করে মুখটা মুছে দেয়। তারপর গম্ভীর গলায় লিমনকে ডাক দেয়। লিমন। সরি ম্যাম, আমরা কিছু বলিনি, প্লিজ ম্যাম কিছু বলবেন না। তুমি চুপ করো, তোমাদের বাথরুমও সব খবর আমার কাছে আসে। পড়াশোনাতে ভালো বলে ভেবো না সব কিছু ক্ষমা করে দেব। আসলে ম্যাম, ওরা দুজন হট করে সামনে আসে, দেখুন না নেহার কতটা কেটে গেছে। তোমাদের মতো ওরা বোঝে? বলো। মুখে মুখে কথা বলিস। তাহলে কেন ওকে মারলে? লিমন, সরি বলো, যাও সরি বলো ওদের। তোমাদের থেকে বয়সে ওনারা বড়, যতই পাগল হোক যেন কোনো বেয়াদবি আর না দেখি। লিমন এসে সরি বলে, কিন্তু সবাই অবাক হয়ে ওই পাগলটা হাতের রুমাল নিয়ে রুমালের দিকেই তাকিয়ে আছে। এরপর সবাই চলে যায়। নীলা গাড়িতে উঠতে যাবে, তখন এই পাগলটা দৌড়ে নীলার পাশে এসে দাঁড়ায়, একদম যেন সব স্বাভাবিক হচ্ছে। কোনো রকম পাগলমো ছিটে ফোটাও নীলা আর ওদের মধ্যে দেখছে না। কি হয়েছে? কিছু লাগবে তোদের? আচ্ছা সকাল থেকে কিছু খাইস না তাই তো? ওকে দাঁড়া, খাবার দিচ্ছি। না। প্রথমবার নীলার সাথে কথা বলে ওঠে, আর না শব্দটা খুব সাধারণভাবে বলে ওঠে। নীলা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। আচ্ছা আমার ক্লাস আছে, যাচ্ছি, তোদের কোনো সমস্যা হবে না। আর নীলা চলে আসে। নীলা গাড়িতে বসতে দেখে পাগলটা ওর দিকে তাকিয়ে আছে, হাতে রুমাল। নীলা এগিয়ে যেতে থাকে। লুকিং গ্লাসে দেখে তখন ওই পাগলটা ওর দিকে চেয়ে আছে। নীলা 3য় বর্ষের প্রথম ক্লাস, ইংলিশ ডিপার্টমেন্ট। নেহা, লিমন, আকাশ, অনু, শাহিদ আর সুমন বেশ মনোযোগী ক্লাসে। ওরা বাইরে বাথরুমও করলো, কেবল পড়ার সময় ওরা ভালো থাকে। ক্লাস শেষ করে আবারও সবার পিছনে লাগে। সবাই ক্লাসে নীলা ম্যামের জন্য বসে আছে। কেউ একবার দরজার দিকে তাকায়, আরেকবার কেউ বাইরে এসে দেখে নীলা ম্যাম আসছে কিনা। শেষে ঘন্টা পড়ে যায়, এখনই নীলা ম্যাম আসবে। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। একটা কালো ছায়া সবাই দেখতে পায়। ছায়াটা দেখে সবাই যখন দাঁড়াতে যাবে দেখে সকলে সেই গান্ডা আতেল আবাল মার্কা রাফি নামের ছেলেটা ভিতরে প্রবেশ করছে। নেহরা অবাক হয়ে তাকিয়ে থাকে। একটু আগেই তো এই ছেলেটা বলো প্রথম বর্ষে পড়ে, তাহলে হঠাৎ 3য় বর্ষে? বিষয়টা রীতিমতো নেহাকে অবাক করে দেয়। রাফির দিকে তাকিয়ে পুরো ক্লাস হঠাৎ চুপ হয়ে পড়ে। সবাই এক দৃষ্টিতে এই খ্যাত আতেল মার্কা ছেলেটার দিকে তাকিয়ে আছে। রাফি কিছুটা বিব্রত হলো, সামলে নেয়। মাথা উঁচু করে তাকাতে পারছে না, কেমন যেন লজ্জা আর ভয় ওকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। তার উপর সকালে সে অনেকটা হাসির পাত্র হিসাবে পরিচিতি লাভ করেছে। সবার দিকে তাকিয়ে বলতে কোথাও সিট ফাঁকা আছে কিনা তা দেখার জন্য চোখ তুলে তাকায়। সবাই অবাক হয়, হঠাৎ করে প্রথম বর্ষে পড়া ছেলেটা 3য় বর্ষে এসে ক্লাস করছে।
হয়তো সবাই ভাবছে এটা আস্ত আহমক ভুল করে এই ক্লাসে ঢুকে পড়েছে রাফি দেখে। পিছনের বেঞ্চটা ফাঁকা পড়ে আছে। রাফি ব্যাগটা সামনে বুকের সাথে জড়িয়ে ধরে কোনো দিক না তাকিয়ে হাঁটা ধরে। নেহা জোরে ডাক দিয়ে ওঠে, এই গান্ডু। রাফি দাঁড়িয়ে যায়। পুরো ক্লাস তখন পিন পতন নীরবতা বিরাজ করছে। একজন প্রভাবশালী বড়লোকের একমাত্র মেধাবী ছাত্রী একজন গরিব রিক্সা চালকের খ্যাতমার্কা ছেলেকে যেভাবে ডাক দিয়েছে, সবাই রীতিমতো অবাক চোখে তাকিয়ে আছে সেদিকে। অবশ্য সবাই রাফির দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতেই তাকিয়ে আছে। তুই এই ক্লাসে কেন? তুই জানিস ওটা একমাত্র শাখা যেখানে সবাই উচ্চপদস্থ কিংবা মেধাবী স্টুডেন্ট ছাড়া আর কেউ পড়ে না। তুই এখানে কেন? তুই না বললি প্রথম বর্ষে? সরি, আসলে তখন সরি, তুই ইংলিশ বুঝছিস? সালা গাইয়া খ্যাত গান্ডু ইংলিশ বলো আমাদের সামনে, তাই না? তুই এখানে কেন? গা থেকে তোর গন্ধ আসছে। এটার ঘামের গন্ধ। আপনাদের মতো বডি স্প্রে কেনার টাকা নেই। এত সাহস কি করে হয় তোর? লিমন কথাটি বলে রাফির জামার কলার টেনে ধরে। আকাশ ওর ব্যাগটা কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। রাফি একবার জামার কলার থেকে হাতটা সরানোর চেষ্টা করতেই লিমন আরও চেপে ধরে। এক হাতে রাফির জামার কলার ধরে আরেক হাতে রাফির গাল টিপে ধরে বলে, ম্যাম এসেছে রে। দেখুন, আমি তো আপনাদের কিছুই বলিনি বা কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আপনারা আমার সাথে এমন করছেন? গ্রাম থেকে গরিব রিক্সা চালকের ছেলে বলে আমার সাথে এমন করছেন? লিমন আর কোনো কথা বলে না। জোরে একটা রাফির গালে চড় দিয়ে গালি দিয়ে ওঠে। রাফি কয়েক পা পিছিয়ে যেয়ে গালে হাত দিয়ে নিচু হয়। পড়ে থাকা ব্যাগটা হাতে নিয়ে কিছুক্ষণ ওদের সবার দিকে তাকিয়ে থাকে। নেহা বলে, বেশি ভাব দেখাবি না। তোর মতো স্টুডেন্টকে বেশ ভালো মতো চিনি। পড়াশোনা যে কেমন তোর বোঝাই হয়ে গেছে। রাফি নেহার দিকে এগিয়ে আসে। তখনও চোখ নিচু করে চেয়ে আছে ও। নেহার দিকে মাথা উঁচু করে তাকায়। ব্যাগটা আগের মতো বুকের সাথে চেপে ধরে বলে, ইট ইজ নেভার রাইট টু হ্যাভ এ ব্যাড opinion of someone by looking at them from the outside. People are all talented like themselves. Someone gets a chance to show. Again, no one gets. Learn to respect people. I hope you understand. রাফি আর কোনো কথা বলে না। সোজা যে সেই ফাঁকা খালি বেঞ্চে বসে পড়ে। সামনে থাকা কতগুলো ছেলেমেয়ে তখনও বোবার মতো তাকিয়ে থাকে। যেমনটা ভেবেছিল সবাই রাফিকে, ঠিক রাফি তেমন নয়। রাফি সোজা নিজের জায়গায় এসে বসে। জানালাতে ও বাইরে তাকায়। কেমন যেন ওর কান্না পাচ্ছে। হয়তো আজ গরিব বলে কত অপমান সহ্য করতে হচ্ছে ওর। কিন্তু তারপর রাফির দিকে সবাই তাকাতেই থাকে। রাফি পকেট থেকে একটা চুইনগাম বের করে গালে নিয়ে চিবুতে থাকে। নেহা কেবল রাগী চোখে তাকালো একবার, কিন্তু লিমন তখনই বলে ওঠে, হ্যালো মিস্টার লুচার, ওয়েলকাম মাই রাফিয়ান সিটি। দিস ইজ মাই মাইন্ড গেম ওয়ার্ল্ড। অ্যাগাইন ওয়েলকাম। নেহা দরজার দিকে তাকায়। নীলা ক্লাসে এসে প্রবেশ করে। সবাই চুপ হয়ে বসে যায়। নীলা বলে, আজ তোমাদের একজন নতুন সহপাঠী এসেছে, তোমরা জানো? সবাই রাফির দিকে তাকায়। রাফি তখনও চুইনগাম খেয়ে যাচ্ছে। নীলা একবার তাকায়। রাফি সেটা বুঝতে না পেরে গাল থেকে ফেলে দেয়। নীলা বলে, আজ তোমাদের নতুন বন্ধুর জন্য ক্লাসটা অফ করলাম। আজ তোমাদের গল্প শুনবো। কেউ কি কোনো গল্প বলবা? আজকে তোমাদের সবার সাথে আমি গল্প করব। নেহা বলো, আজ তোমার কি বলার আছে সেটা বলো। নেহা দাঁড়ায়। ম্যামের দিকে তাকিয়ে বলে, ম্যাম, ওই ছেলেটা এমন খ্যাতমার্কা হয়ে কেন এসেছে আর এভাবে আমাদের ক্লাসে কেন? আসলে ওনার বাবা একজন রিক্সা চালক। আমাকে একদিন রক্ত দিয়ে বাঁচিয়েছিল, তাই ওনার রিকোয়েস্টে এখানে এনেছি। ছেলেটা ভালো। এরপর অনেকেই অনেক রকম গল্প করতে থাকে নীলার সাথে। নীলা রাফির দিকে তাকায়। উত্তর পাশের জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে আছে। নীলা একবার ডাক দেয় রাফি বলে। সাথে সাথে সবাই রাফির দিকে পিছনে ঘুরে তাকায়। পুরো ক্লাস তখন চুপ। বাইরে কি দেখছো? কিছু না ম্যাম। ক্লাসে কোনো মনোযোগী না তুমি? মনোযোগ আছে ম্যাম। তাই নাকি? তাহলে বলো কি নিয়ে কথা হচ্ছিল ক্লাসে? কার কি গল্প করার আছে সেটা আপনার সাথে শেয়ার করা। তো বলো, তোমার কি কোনো গল্প আছে যেটা এখন সবাইকে বলতে পারবে? রাফি চুপচাপ দাঁড়িয়ে থাকে। জানালা দিয়ে বাইরে তাকায়। ক্লাসের সবাই রাফির দিকে তাকিয়ে আছে। রাফি বলে, আমি এক অন্য শহরের গল্প বলবো।
যার নাম রাফিয়ানের শহর, যেখানে একজনই লোক ছিল, যে ছিল লিডার, দ্য কিং অফ রাফিয়ান, মিস্টার নিলয়। নীলা বসা থেকে উঠে দাঁড়ায়। রাফির কথা শুনে সবাই একটু বেশি কৌতূহল হয়ে চেয়ে থাকে। রাফি আবার বলে, নিলয় ছিল রাফিয়ান জগতের একজন রাজা। ছোট থেকে সে একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটার নাম ছিল নীলা। নীলা ছিল শহরের পুলিশ কমিশনারের মেয়ে, আর নিলয় ছিল শহরের টপ মাস্তান। নিলয় নীলাকে পছন্দ, ভালোবাসতো। রাফিয়ানের সেই জগতে অনেকগুলো মানুষ রাফিয়ান হওয়ার জন্য নানা রকম কাজ করলেও নিলয় কেবল নীলাকে পাওয়ার জন্য সব কিছু করে। মজার ব্যাপার হলো নীলা নিলয়কে তখনও চিনত না, তবে যখন নীলা নিলয়কে চেনে তখন তাড়িয়ে দেয় তাকে। নিলয় হারিয়ে যায় নীলার থেকে। নীলা কখনো বোঝেনি নিলয়কে। নীলা চাইলে নিলয়কে বলতে পারতো এসব ছেড়ে দাও। অবশ্য নীলার এগুলো বলার দরকার ছিল না, কারণ নিলয় ভেবেই নিয়েছিল নীলা যদি তার হয় সে সব কিছু ছেড়ে দেবে। নিলয়ের বন্ধু ছিল রাহাত আর জয়। ওদের কাছের অনেকগুলো লোকও ছিল, কিন্তু রাফিয়ানের জগতে কেবল ছিল রক্তের খেলা। মাইন্ড গেম যে যতটা কঠিনভাবে খেলতে পারবে সেই হবে মিস্টার রাফিয়ান, দ্য কিং অফ রকস্টার। মেহরাব সাহেব জয়কে নিজের করে তার মেয়ের ভালোবাসাকে শেষ করে। একদিন নিলয় আর রাহাতকে মেরে ফেলতে চায় ওরা, কিন্তু কোনো এক আগন্তুক এসে তাদেরকে বাঁচিয়ে নিয়ে যায়। মজার ব্যাপার হলো সেই আগন্তুকও একজন রাফিয়ান। রাফিয়ানের জগতে কেউ কখনো আপন হয় না। আপন ভাবতে গেলেই হয় তাকে মরতে হবে, আর না হয় মারতে হবে। আমি এগুলো পড়েছিলাম, তাই নিজেই রাফি নাম দিয়েছি আমার। রাফিয়ান থেকে রাফি। নীলা চাইলে সব কিছু ঠিক হতে পারত। নীলা বড়ই স্বার্থপর, নিলয়কে বোঝেনি। রাফি কথাগুলো শেষ করে বেঞ্চে বসে। সবাই কিছু সময় রাফির দিকে তাকিয়ে থাকে। অনেকেই নিলয়ের সম্পর্কে এখনো জানে। এমনও অনেক পাতি মাস্তান আছে যারা নিলয়ের নাম ভাঙিয়ে চলছে। নিলয় মাস্তান জগতের রাজা ছিল বলে সবাই তাকে ব্যবহার করেছে। কেবল নিলয় কখনো পারেনি নিজেকে ব্যবহার করতে। নীলা রাফির কথা শুনে চুপ থাকে, কিছু না বলে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। নীলা মনে করার চেষ্টা করে নিলয়ের সাথে কতগুলো ঘটনা। নিলয়কে সে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। নিলয়কে সে চাইলে নিজে করে রাখতে পারত, কিন্তু নীলা করেনি। এই ওঠ, বেঞ্চ থেকে ওঠ। রাফির শার্ট টেনে ধরে নেহা আর লিমন বেঞ্চ থেকে ওঠায়। রাফি কোনো কথা বলে না। রাফি মনে করার চেষ্টা করে ওর সাথে অতীতে অনেক ঘটনা আজ তাকে চুপ করিয়ে দিয়েছে। কাচুমাচু হয়ে রাফি বলে, ভাইয়া দেখুন আমাকে কেন এমন জ্বালাচ্ছেন, আমি কি করেছি? তখন আমাকে ইংলিশে অনেকগুলো জ্ঞান দিয়েছিস, বেশ কথা জানিস। তোকে ভালোবেসে ফেলেছি, আমার সাথে প্রেম করবি? নেহার এমন কথা শুনে রাফি বোকার মতো তাকায়। রাফি বুঝে উঠতে পারে না নেহা কেন এমন করে কথা বলছে। লিমন নেহার কথা শুনে বলে, সত্যি দোস্ত, তুই এই হিরো দেখতে ছেলেটাকে ভালোবেসে ফেলেছিস? আহা। সত্যি। তুমি কি আমাকে ভালোবাসবে রাফি? রাফি কোনো কথা বলল না। ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। একটু দূরে আসতেই রাফিকে নীলা ম্যাম ডাক দেয়। রাফি নীলার সামনে এসে দাঁড়ায়। তোমার আব্বু রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল বলে তোমাকে ভার্সিটিতে এনেছি। মন দিয়ে পড়াশোনা করবা। এসব রাফিয়ান নাকি কী সব যেন একদমই ভাববে না। জি ম্যাম। আর তুমি যে লেখাগুলো পড়েছো সেই বইটা আমাকে দিও, আমিও পড়বো। বই তো নেই ম্যাম। তার মানে? নিলয় নিজেই আমাকে বলেছে সব। মানে? ইট ইজ মাইন্ড গেম। রাফি ব্যাগটা কাঁধে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নীলা রাফির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। নিলয় কোথায়? প্রশ্নটা সে নিজেই নিজেকে করে। নিলয়কে সে কত খুঁজেছে, পায়নি। একটা সময় সে নিজেই ভেবেছে নিলয়কে কেন খুঁজেছি, কিন্তু কোনো প্রশ্নের উত্তর সে পায়নি। নীলা নিজের রুমের দিকে এগিয়ে যাবে। কতগুলো গাড়ি ভার্সিটির ভিতর প্রবেশ করছে। নীলা বিরক্ত নিয়ে তাকায় সেদিকে, কারণ গাড়িগুলো সব জয়ের। নীলা উপর থেকে নিচে নেমে আসে। ভার্সিটি যেন হঠাৎ করে নীরবতা পালন করা শুরু করে দিয়েছে। কেউ কেউ তো বলা শুরু করেছে ঢাকা শহরের সবচেয়ে বড় মাস্তান রাফিয়ান জয় ভার্সিটিতে এসেছে। জয় এখন বর্তমানে পুরো দেশের সবার কাছে আতঙ্ক। প্রকাশ্যে সে এখন মাস্তানি করে বেড়ায়। নীলয়কে সেও খুঁজছে। কেবল সে নয়, নীলয়কে সাকিব, ফায়াজ, মেহরাব সবাই খুঁজেছে, কিন্তু নীলয়ের কোনো অস্তিত্ব নেই এই শহরে বা দেশের মধ্যে। প্রথম 1 বছর ওরা সবাই ভয় নিয়ে কাটিয়েছে।
নিলয় ফিরেনি। তারপর জয় হয় মিস্টার রাফিয়ান জগতের সবার লিডার। জয়ের নাম শুনে সবাই ভয়ে পালিয়ে যায়। রাফি নিচে দাঁড়িয়ে থাকে। নীলা ম্যাম কিছুটা দূরে এসে দাঁড়ায়। জয় চুইনগাম চিবোতে চিবোতে নীলার সামনে আসে। ভার্সিটির প্রিন্সিপাল জয়ের কাছে এসে স্যার স্যার করতে থাকে। জয় মুচকি হাসে, নীলার সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, দেখো নীলা, তোমাকে ভালোবাসি। রাফিয়ানির এই রাজ্যে আমার মতো রাজার একটা সঙ্গী দরকার, আর সেটা হলে তুমি। তোমার বাবার মানে মেহরাব সাহেব রাজি। শুধু তুমি আমাকে আজ কতটা মাস ঘোরাচ্ছ। আমি খারাপ, তবে আমি চাই না তোমার সামনে খারাপ হতে। তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই চলে এসেছি। তুমি আমার সামনে কখনো আসবে না, আমার তোমাকে পছন্দ না। আর না আমি বাবার কথা শুনবো। বাবার কথা শুনে নিলয়কে হারিয়েছি। নিলয় বেঁচে নেই। হ্যালো নিলয়। জয় কথাটা শুনে ঘুরে তাকায়। পিছনে দাঁড়িয়ে রাফি ফোনে কথা বলার ভঙ্গিতে নিলয় বলে ডেকে ওঠে। জয় সাথে সাথে রাফিকে ডাক দেয়, এই ছেলে এদিকে আয়। ফোন দে তোর। কেন? আমাকে চিনিস? না। আপনি কে? তবে দেখে তো মনে হয় পাতি মাস্তান হবে। জয় অবাক হয়ে তাকায় এই খ্যাত ছেলেটার দিকে। পা থেকে মাথা অবধি তাকিয়ে দেখে ও এই সামান্য নাদান মার্কা ছেলে কিনা জয়কে পাতি মাস্তান বলো। জয় মুচকি হাসতে থাকে। কোমরে থাকা কোটে ঢাকা পিস্তলটি বের করবে, তখনই নীলা থামায়। আমার সামনে থেকে চলে যাও। আহা নীলা, ভার্সিটি বলে কিছু বলছি না। তুমি চাইলেও কিছু বলতে পারবে না, এর ফল তুমিও পাবে। তাই নাকি? তাহলে চলো, তোমাকে তুলে নিয়ে যাই, দেখি কে বাধা দেয়। কথাটা বলতেই জয় শুনতে পায়, এই পাগল, তুই এখানে কি করছিস? কি সুন্দর গাড়ি, আমাকে নিবি গাড়িতে? নে না, একটু নে না। এই পাগল। জয় ঘুরে তাকায়, দেখে দুজন পাগল এসে ওর গাড়ির সামনে দাঁড়িয়েছে। গাড়িতে কয়েকবার থাবা দিয়ে বেশ লম্বা আর সুটাম দেখতে পাগলটা জয়কে পাগল বলছে আর হাসছে। জয় আবার নীলার দিকে তাকায়। কোমর থেকে পিস্তল বের করে নীলার হাত ধরে কাছে টেনে আনে। কপাল থেকে পিস্তল স্পর্শ করতে করতে বলে, তোকে আমি আমার বউ করে নেবই। পৃথিবীর কোনো শক্তি, এমনকি এই রাফিয়ানও তা বদলাতে পারবে না। দুজন পাগলের মধ্যে একজন দৌড়ে সে পিস্তলটা হাত থেকে কেড়ে নেয়। চারপাশে অনেক ভিড় জমে আছে। সবাই নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখছে। পিস্তলটি দুজন পাগল ক্যাচ ধরাধরি খেলছে আর বলছে, কি পাগল ছেলে, কি পাগল ছেলে। আসবে আসবে, সে আসবে, পাগল ছেলে আসবে। কেউ দুজন পাগলের এই মজার কথাগুলো বুঝতে পারছে না। জয় ইশারা করে ওর দুজন লোক হাতে স্টিক নিয়ে এগিয়ে আসে পাগলদের দিকে। পিস্তলটি কেড়ে নিয়ে দুজনে পেটাতে যাবে, জয় যে থামায়। জয় পাগল আর দুর্বলদের উপর নিজের ক্ষমতা প্রয়োগ করে না। চল এখান থেকে। আর শোনো নীলা, রেডি থেকো। তোমাকে তুলে নিয়েও যদি বিয়ে করতে হয় তবে করব। জয় গাড়ির দরজা খুলে সিটে বসবে। খেয়াল করে ও সিটের উপর সাদা কাগজ পড়ে আছে। হাতে নিয়ে সিটে বসে কাগজটা মেলে। শত্রুদের কখনো বাঁচিয়ে রাখতে নেই। বেঁচে থাকলে কোনো না কোনো একদিন সে ফিরে এসে তোমাকেই মারবে। আর ফিরে এসে তোমার সামনে নয়, পিছন মারবে। জয় ঘাবড়ে যায়। বেশ কয়েক বছর ধরে জমে থাকা একটা ভয় জয়ের মধ্যে এসে বাসা বাঁধতে থাকে। সে জানে না আসলে এটা কিসের ভয়, তবে আন্দাজ করতে পারছে মৃত্যুর ভয়ে তার যেন তাড়িয়ে বেড়াবে। আর সেটা যে এই রাফিয়ান জগতের একটা ভয়ঙ্কর রূপ। জয় পকেট থেকে ফোন বের করে মেহরাব, সাকিব আর ফায়াজকে কল দেয়। সালমানকেও ডেকে নিতে বলে। জয় আর দাঁড়ায়নি, চলে যায় ভার্সিটি থেকে। নীলা জয়ের চলে যাওয়া দেখতে দেখতে ঘুরে ভিতরে চলে আসবে। ঠিক সে সময় দুজন পাগল ওর সামনে এসে দাঁড়ায়। দুজনের মধ্যে একজন বেশ লম্বা স্থির হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কত স্বাভাবিক দেখতে লাগছে ওদের। নীলা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোরা এখানে কেন এসেছিস? পাগল দুজন হাসতে থাকে। নীলার কোনো কথা বলে না। পাগল দুজন কিছুটা সময় নীলার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে চলে আসে। ভাইজান, বাদাম খাবেন? রাফি ক্যাম্পাসে বসে বই পড়ছিল। তখনই শুনতে পাই সামনে একটা ময়লা শার্টার প্যান্ট পরে অল্প বয়স্ক ছেলে দাঁড়িয়ে আছে। গলায় বাদামের বড় গামলা ঝুলছে, কাঁধে গামছা, চুলগুলো এলোমেলো। আমার কাছে টাকা নেই। টাকা পরে দিবেন। আপনি তো এখন এইখানে পড়তে আসছেন, আপনারে আমি খুঁজে নিব। তাহলে তো সব বাদামগুলো আমি নেব। না, আপনি অল্প নেবেন আমি জানি। বুদ্ধিমান তো দেখি তুই অনেক। নাম কি? মিন্নু। বাহ, নামটা তো দারুণ। আচ্ছা থাক, অন্যদিন বাদাম নেব। আইসা। রাফি বসে থেকে উঠে দেয়, কোনো দিকে না তাকিয়ে ক্যাম্পাস থেকে বের হতে থাকে।
মিন্নু দাঁড়িয়ে রাফি চলে যাওয়া দেখতে থাকে। তারপর নীলার সাথে কথা হয়েছে তোমার? জয় মেহরাব সাহেবের অফিসে বসে আছে, সাথে ফায়াজ আর সাকিবও আছে। জয়ের হাতে সেই সাদা কাগজ বারবার পড়ছে আর নিজের মনে কী সব বলছে। মেহরাব সাহেব উপরে প্রশ্নটা করে। জয় একবার মেহরাব সাহেবের দিকে তাকিয়ে কাগজটা এগিয়ে দেয়। হ্যালো মিস্টার লুজার, ওয়েলকাম মাই মাইন্ডসেটে। এমন কিছু একটা লেখা পড়ে মেহরাব বসা থেকে উঠে দাঁড়ায়। সবার দিকে উৎকণ্ঠা গলেই বলে, ও এসে গেছে। কে এসেছে? রাফিয়ান। আহা, কিন্তু কে আসল রাফিয়ান? আমাদের সামনেই তো জয় বসে আছে, তাহলে রাফিয়ান কে? রাফিয়ান আসলে কে সেটা বড় কথা না, নিলয়ের প্রধান হাতিয়ার তার মাইন্ড গেম। সে আমাদের সবার সামনে আছে অথচ টের পাচ্ছি না। জয়, পুরো ঘটনা বলো। নীলার সাথে দেখা করেছিলাম, একটা ছেলে ছিল ফোনে, নিলয় বলে ডাকছিল। তুলি, নিয়ে আসো ছেলেটাকে। আরে ধুর, হাবাগোবা ছেলেটা একটা। নিলয়কে দেখতে হাবাগোবাই লাগতো, বুঝলে? আমার তা মনে হয় না, ওই ছেলেটাকে একদমই মনে হচ্ছে না সে রাফিয়ান জগতের সাথে ইনভলভ। তবুও তুলে এনো। ওকে, দেখি কি করা যায়। সবাই চলে যায় যার যার মতো। মেহরাব সাহেব একা বসে আছে। মেহরাব সাহেব নিলয়ের সাথে পরিচয়ের ঘটনাগুলো মনে করতে থাকে। মনে করে নিলয়ের বাবার সাথে ওর পরিচয়ের কথা। নিলয় তার ছোট্টবেলার আগের ঘটনাগুলো জানে, কিন্তু পরের ঘটনাগুলো কিছুই জানে না। আচ্ছা, নিলয় কি জানে ওর একটা বোন আছে? না না, জানবে না। ওর বোন তো আমার কাছেই আছে, সবার আড়ালে। যদিও সে সবার সামনে আছে, কিন্তু তাকে কেউ চেনে না। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, কয়েকবার পায়চারি করে ভাবতে থাকে সেদিন রাতের ঘটনা। রাত আর নিলয়কে কোনো একজন অপরিচিত ব্যক্তি এসে আমাদের সামনে থেকে তুলে নিয়ে যায়। সেদিন আমাদের সামনে একটা কাগজ উড়ে আসে, সেটা জয়, সাকিব আর ফায়াজ জানে না। কাগজটা রোজ মেহরাব সাহেব পকেট থেকে বের করে পড়তে থাকে। কোনো একদিন দেখা হবে তোমার শহরে, যেখানে তুমি হবে বাঘ আর আমি হব সিংহ। কিন্তু জানো তো, বাঘ যতই হিংস্র হোক না কেন, সিংহ বনের রাজা। তোমার শহরে এসে সবার সামনে তোমার সাথে তোমার স্টাইলে খেলবো মাইন্ড গেম, যেখানে একটাই পরিণতি, শেষ মৃত্যু, একটা পিস্তল, একটা বুলেট আর তোমার একটাই লাশ। অপেক্ষা করো, আমি আসবো তোমার শহরে, খেলবো মাস্তানির মাইন্ড গেম। লেখাটা বড্ড অদ্ভুত, কিন্তু কে দিয়েছিল সেটা জানে না, এবং কাকে দিয়েছিল সেটাও জানে না মেহরাব সাহেব। কেবল এর সামনে এসে পড়ে। হিসাব মেলাতে থাকে মেহরাব সাহেব। নিলয় অবচেতন হয়ে পড়েছিল ওদের কাছে। সারাদিন রাহাত আসে, সবার সামনে তাকে মেরে মাটিতে লুটিয়ে দেওয়া হয়। তখন অবধি সব ঠিক ছিল। সাকিব আসে। সাকিব আসার পরেই আমরা যখন ওদের দুজনকে মারতে যাচ্ছিলাম, তখনই একটা লোক আসে, হাতে কাগজ। সেখানে লেখা ছিল, ওয়েলকাম টু দ্য মাইন্ড সিটি। তাহলে ওরা দুজন এভাবে পড়ে থাকলে কার লোক এসে এভাবে কাগজ দিয়েছিল? নতুন কোনো রাফিয়ান? কিন্তু কে সে? কিসের রাফিয়ান? রাফিয়ানকে প্রশ্নটা আমি কেন করছি? জয়, আমি, সাকিব, রাহাত, নিলয় ছাড়া আর কেউ বা আসল রাফিয়ান হবে? কে রাফিয়ান? রাফিয়ান জগতের আসলেই বড় রকমের প্যাচ লেগে আছে। ভাবতে পারছি না কে আসল রাফিয়ান। একবার নিজেকে আসল রাফিয়ান মনে হয়, এরপর জয়কে, তারপর নিলয়কে। পরক্ষণেই যেন মনে হয় না না, এই ধারণাটি ভুল। রাফিয়ান আসলে পরিচিত কেউ, তবে আসলে আমরা তাকে চিনি না। সে হয়তো সবার সামনেই আছি। না হলে সেদিন কেন নিলয়দের মারতে যাচ্ছিলাম, তখন একটি গাড়ি এসে ওদেরকে তুলে নিয়ে যায়। তবে কি সেই আসল রাফিয়ান? আর এই ভার্সিটির খ্যাত ছেলেটা কেন জয়ের সামনে শেষ মুহূর্তে নিলয় নাম উচ্চারণ করে? কিছু একটা রহস্য আছে যা আমরা টের পাচ্ছি না। মেহরাব সাহেব আর ভাবতে পারে না কিছু। এই খ্যাত বেয়াদব ছেলে, দেখে চলতে পারিস না? রাফি ভার্সিটির মধ্যে প্রবেশ করে, ব্যাগ থেকে বই বের করে হাতে নিয়ে এগিয়ে যায়। আজকে নীলা ম্যামের পড়ার চ্যাপ্টারটা ওর একটু বাকি আছে, যা পড়তে পড়তে এগিয়ে যায়। হঠাৎ খেয়াল করে কারোর মাথার সাথে ওর কপাল জোরে লাগে। রাফি থেমে যায়। সামনে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। নেহা ঘুরে তাকানোর আগেই কথাটা বলে রাফির দিকে তাকায়। একটা কষে চট বসিয়ে দেয় রাফির গালে।
অথচ সবাই দেখছে রাফির কোনো দোষ নেই। নেহা পিছন দিকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার তালে এগিয়ে আসছিল, আর রাফির সাথে এসে ধাক্কা লাগে। যেখানে রাফি ওদের বকা দেবে সেখানে উল্টো নেহাই তাকে বকা দিয়ে গালে কষে একটা চর বসিয়ে দেয়। রাফি গালে হাত দিয়ে বলে, আমাকে কেন মারলেন? চুপ ইডিয়েট, আমি সুন্দরী বলে ইচ্ছাকৃতভাবেই আমাকে ধাক্কা দিয়েছিস। মতলব বুঝি না? থাপড়িয়ে তোর দাঁত ফেলে দিব বেয়াদব। আমি কি করেছি? আবার বলছিস কি করেছিস? তোকে তো আমি ক্যাম্পাসে কাপড় ছাড়া ঘুরাবো, তখন জানতে চাস কি করেছিস। চল বেটার সাথে আজকে বেশ ভালো মতোই খেলা শুরু করে। চল। এই শাহিদ, দুটো ডিম নিয়ে আয়, বেটাকে বোঝাবো আজকে টিচ কাকে বলে। শহীদ দৌড়ে ক্যান্টিন থেকে দুটো ডিম নিয়ে চলে আসে। রাফি বোকার মতো সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখছে। লিমন ডিম হাতে নেয়, পাশে দাঁড়িয়ে নেহা বেশ মজাই নিচ্ছে। লিমন একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে গুলিয়ে নেয়। রাফির সাথে সাথে হাঁটু ভাঁজ করে বসে বলে, ভাই আমি কি করেছি জানি না, আমাকে মাফ করে দাও। এমন কেন করছো তোমরা? শালা ওর একদম ন্যাকামি করবি না। প্লিজ ভাইয়া আমাকে মাফ করে দাও, আমি কখনো কোনো প্রকার ভুল করব না। কেন করবি না ভুল? আমাদের ভয় পাচ্ছিস? গুড, এটা খুব ভালো দিক। আমাকে মাফ করে দাও, আমি গরিব রিক্সা চালকের ছেলে বলেই তোমরা এমন করছো। ওঠ ওঠ, দাঁড়া বলছি। রাফি উঠে দাঁড়ায়। লিমন ওর দিকে এগিয়ে আসে, ডান হাতে বাটিটা নিয়ে ওর মুখে অর্ধেক ডিম গোলা ছুঁড়ে মারে। সবে বেশ উচ্চ শব্দে হাসতে থাকে। রাফি প্রায় কান্না করে দেয়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু বলতে যেও যেন থেমে যায় ও, গাটা গুলিয়ে আসতে থাকে। লিমন কিছু বলতে যাবে তখনই সেই দুজন পাগলের মতো লম্বা আর ভালোই শার্ট দেখতে একজন পাগল সামনে এসে দাঁড়ায়। কিছু না বলে সেই পাগল সবার দিকে একবার করে তাকায়। তোরা সব পাগল, দে দে আমাকে দে, আমি খেলবো। এ পাগল, আমার সাথে খেলবি? আমি পাগল না, আমি কিন্তু ভালো। দে দে আমাকে বাকিটা দে, আমি খেলবো। লিমনের হাত থেকে ডিমের বাটিটা নিয়ে সেই পাগলটা জোরে ছুঁড়ে মারে লিমনের মুখে। লিমন জোরে চিৎকার দিয়ে ওঠে, এতটাই জোরে ছুঁড়ে মারে যে ডিমগুলো সবার গায়ে কম বেশি ছিটকে লেগে যায়। পাগলটা জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, কি মজা, আমি আরো খেলবো। হে পাগল, আমার সাথে খেলবি? চল না আরো খেলি। রাফি পাগলটার দিকে তাকিয়ে মুচকি হাসে। লিমন চিৎকার করে ওঠে। পাগলটা চলে আসতে যাবে, আকাশ নামে ছেলেটা দৌড়ে যে পাগলের মাথায় কষে একটা চট বসিয়ে দেয়। পাগলটা দাঁড়িয়ে হো হো করে হাসতে থাকে। লিমন ওর সামনে এসে দাঁড়ায়, জোরে একটা ঘুষি মারে পাগলের গালে। পাগলটা স্থির হয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। শাহিদ ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে লিমনের হাতে দেয়, একটা, আরেকটা শাহিদের, আরেকটা আকাশের হাতে। বা তোকে এখানেই মেরে রেখে দেব, তোর পাগলাগিরি এখানেই ছুটাবো। সবাই দেখছে আমাদের, কেউ কোনোদিন সাহস পায়নি আমাদের দিকে আঙুল উঁচু করে কথা বলে। আর তোর কত বড় সাহস আমার মুখে আর আমাদের গায়ে ডিম ছুঁড়ে মারিস, কুত্তার বাচ্চা। কথাটা বলে বেশ জোরেই লিমন পাগলটার হাতের কবজি সোজা শক্তি নিয়ে বাড়ি দেয়। পাগলটা আরো জোরে হাসতে থাকে। চেরা ময়লা সাদার উপর কালো চেক করা শার্ট যেন আরো ছিঁড়ে যায়। আকাশ ডান পাশের কবজিতে বাড়ি দিতে যাবে। রাফি দৌড়ে আকাশে পা ধরে, বলতে থাকে, ভাই ওকে ছেড়ে দেন, ও তো পাগল, ও জানি না কি করেছে। কেন পাগলকে মারছো? আমাকে মারো। কেন তোমরা এমন করছো? ওর তো কোনো দোষ নেই, সে না বুঝে এমন করেছে, সে তো বোঝে না। মা তোকে পেটাবো, বেশি ভাব না তোর। আকাশ রাফির বুকে লাথি দিয়ে পাগলটার সামনে এনে ফেলে। ওরা তিনজন বেধড়কভাবে দুজনকে পেটাতে থাকে। রাফি কাঁদতে কাঁদতে সবার হাতে পায়ে ধরে, অথচ ওই পাগলটা স্থির দাঁড়িয়ে মায়ের খেতে থাকে। রক্তাক্ত অবস্থায় সারা শরীর যেন লাল বর্ণ ধারণ করেছে। পুরো ক্যাম্পাস যেন চারপাশে স্টুডেন্টদের উপস্থিতিতে ছেয়ে গেছে। সবই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, কেউ এসে কোনো প্রকার বাধা দিচ্ছে না। ওরা একসময় থেমে যায়। ক্লান্ত হয়ে দাঁড়িয়ে থাকা পাগলের দিকে লিমন এগিয়ে আসে, হাতে স্ট্যাম্প নিয়ে পাগলের কাছে এসে ওর শার্টের কলার টেনে ধরে। লিমন বলে, তোকে কেন পেটালাম জানিস? সবাইকে বোঝালাম আমাদের সাথে বেয়াদবি করলে পাগলদেরও ছাড়ি না। এরপর আর কোনো ছেলে মেয়ে আমাদের সাথে মাথা উঁচু করে কথা বলবে না। তোকে পেটানোর মাধ্যমে সবাইকে আমাদের শক্তি আর সাহসের কথাটা জানিয়ে দিলাম। পাগলটা একটু শব্দ করে হাসে, মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি, গোফে কেবল নাকটাই ঠিকমতো দেখা যায়।
মুখের অনেক অংশ লম্বা চুল আর দাড়িতে ঢেকে আছে। হাসলে কেবল সাদা দাঁতগুলো একটু দেখা যায়। হাসতে হাসতে পাগলটা ওর নিজের জামার কলার থেকে হাতটা ছাড়িয়ে লিমনের কানে কানে বলে, আমি দুটো জিনিস কখনো পছন্দ করি না, পিতামাতা ভুলে গালি দেওয়া আর আমার জামার কলার ধরা। কথাটা বলার সাথেই সাথেই পাগলটা জোর জোর হাসতে থাকে। লিমন লাফ দিয়ে উঠে পিছনে কয়েকবার সরে যায়। ওর পা যেন কাঁপতে থাকে। কিছু সময় পাগলের দিকে তাকিয়ে থাকে ও। একদম স্বাভাবিক গলায় গম্ভীর গলাতে কথাটা বলল পাগল, যা শুনে লিমন বোকার মতো তাকিয়ে আছে। লিমন স্টাম্প তুলে আবারও পেটা যাবে, দেখে কতগুলো বাইক ভার্সিটিতে প্রবেশ করছে। সবাই বাইকগুলোর দিকে তাকিয়ে আছে। কয়েকটা রাউন্ড দিয়ে বাইকগুলো এগিয়ে আসে লিমনদের দিকে। পাগলটা রাফির হাত ধরে বসা থেকে টেনে তোলে। প্রথম বাইকে একজন লোক বসে আছে, পিছনে দুজন করে লোক বসা। প্রথম বাইকটা লিমনদের সামনে এসে দাঁড়ায়। বাইকের ওপর হেলমেট খুলতে দেখে সেখানে জয় বসে আছে। জয়কে দেখে উপস্থিত ছাত্রছাত্রীরা যেন কয়েক পা ভয়ে পিছিয়ে যায়। লিমনরা সহ সবাই ভয়ে পিছিয়ে যেয়ে দাঁড়ায়। জয় সোজা এসে রাফির সামনে দাঁড়ায়। পা থেকে মাথা অবধি দেখে ও সারা গায়ে রক্তাক্ত হয়ে আছে। জয় বলে, একে কে এই অবস্থা করেছে? তোদের হাতে স্টাম্প দেখছি। কেউ কোনো কথা বলছে না। মাথা নিচু করে দাঁড়ায় সবাই। জয় চিৎকার করে ওঠে, আবার একই প্রশ্ন করে। লিমন ভয়ে একবার ঢোকিলে বলে, জি ভাই, আমি করেছি। জয় ঘুরে তাকায় পিছনে। লিমনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কেন, ওর কি দোষ? লিমন কোনো কথা বলে না। জয় প্রসঙ্গ পাল্টে বলে, এই পাগলটাকে কেন পিটিয়েছিস? ও আমাদের সাথে বেয়াদবি করেছিল। জয় যে সাথে সাথে আকাশের গালে কষে চড় দেয়, বলে, পাগল আর দুর্বল লোকদের মারাটা আমি পছন্দ করি না। আচ্ছা, যা করেছিস ভালো করেছিস। রাফিকে নিয়ে যাচ্ছি, কারো কোনো সমস্যা আছে? আর তোদের নাম কি, কি করিস জানার দরকার নেই। মেহরাব সাহেবের অফিসে চলে আসবি, তোদেরকে আমার লোক বানাবো। ভালো কাজের ছেলে মনে হচ্ছে তোরা। জয় কথাগুলো বলে রাফিকে বাইকের পিছনে তোলে। রাফি পাগলটার দিকে একবার তাকায়। পাগল কিছু বলে না। জয় রাফিকে নিয়ে চলে যায়। লিমন পাগলটার দিকে এগিয়ে আসতে যাবে, দেখে আরেকটা পাগল এসে তাকে টানতে টানতে নিয়ে যায়। আকাশের সাহিত লিমনের কাছে আসে। লিমন পাগল দুজনের দিকে তাকিয়ে থাকে, চোখের সামনে থেকে চলে যা অবধি। আকাশ লিমনকে প্রশ্ন করে, কি ব্যাপার, তুই ওভাবে ওদের দিকে তাকিয়ে আছিস কেন? আমার না ভয় করছে, জয়কে নিয়ে আমাদের কোনো অফিসে ডাকবে। কিছু হবে না, জয়কে সবাই ভালো বলে চিনে। সে যা করে তার সাথে সাথেই করে। তোদেরকে কিছু করার থাকলে জয় এখানেই করতো বা মেরে ফেলতো, কিন্তু সে করেনি। তার মানে সে সত্যিই ওর কাজের জন্য তোদেরকে ডাকছে। ইয়াহু, কতদিনের ইচ্ছে ছিল রাফিয়ান হব। কি রাফিয়ান হবি মানে? এই জানিস রাফিয়ান হওয়াটা কত কঠিন? আর দাবা খেলার মতো কঠিন চাল দিতে হয় প্রতিটা মুহূর্তে। আমাদের মাথায় এসব ঢুকবে না। রাফিয়ানের লোক হতে পেরেছি, এটাই অনেক। কি ব্যাপার লিমন, তুই এভাবে তাকিয়ে আছিস কেন পাগলদের চলে যাওয়ার দিকে? আর চুপ কেন তুই? জানি না কি হয়েছে, ওরা পাগল না। কি হাসালি মামা, দারুণ জোকস। না রে, সালমান ভাইয়ের নাম্বার আছে না? ফোন দে, আমি কথা বলবো। কেন? ওনারা নাম্বার নিয়ে কি করবি? দরকার আছে। পাগল দুটোকে সালমান ভাইকে দিয়ে তুলে নিয়ে যাব। কিছু একটা রহস্য আছে, আমাকে জানতে হবে। পাগলটা তোর কানে কানে কি বলছিল? বলেছিল চল গাঞ্জা খাই। কি যাতা বলছিস? পাগলদের নিয়ে পড়লি কেন? কল দিতে বললাম, দে, বাকিটা দেখছি। সালমান মেহরাব সাহেবের সাথে বসে আছে। ওর ফোন বেজে ওঠে। মেহরাব সাহেব রিসিভ করতে বলে। সালমান রিসিভ করতেই লিমন সবটা বুঝিয়ে বলে। নীলা গাড়ি নিয়ে ভার্সিটিতে প্রবেশ করবে। ঠিক সে সময় জানালা দিয়ে তাকিয়ে দেখে দুজন পাগল বসে আছে। একজনের গায়ে রক্ত লেগে আছে, তবু সে পাগলটা স্থির হয়ে বসে আছে। নীলা গাড়ি থামায়, পাগলদের দিকে গাড়ি থেকে নামে। পাগল দুজনের মধ্যে যার গায়ে রক্ত লেগে আছে সে বসা থেকে উঠে দেয়। চুপচাপ স্থির হয়ে নীলার দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে তোমার? এভাবে সারা গায়ে রক্ত কেন? কে মেরেছে তোমায়? কেউ কোনো কথা বলে না। নীলা পাগলটার গালে হাত দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। বেশ ভালো মতোই আহত হয়েছে পাগলটা। নীলা বলে, আচ্ছা চিন্তা করো না, তোমাকে হসপিটালে পাঠাচ্ছি, তুমি ঠিক হয়ে যাবা, আসো। নীলা সামনে এগিয়ে যায়, কিন্তু ওই পাগলটা সেখানেই দাঁড়িয়ে থাকে। নীলা পিছনে ঘুরে তাকায়, আবার বলে, কি হলো, আসো। পাগলটা তখনও দাঁড়িয়ে আছে। নীলা এগিয়ে আসে,
পাগলের হাতটা ধরে টেনে নিয়ে যেতে থাকে। গাড়ির কাছে এসে নীলা তার ড্রাইভারকে বলে হসপিটালে নিয়ে যেতে। পাগলটা নীলার হাত শক্ত করে ধরে। নীলা প্রথমে ছাড়িয়ে নিতে যায়, কিন্তু এতটাই শক্ত করে ধরে যে ছাড়াতে ব্যর্থ হয়। তুমি যাও, ড্রাইভার তোমাকে ঠিকমতো হসপিটালে পৌঁছে দেবে, সেখানেই থাকবেও। না। পাগলটা নীলার সাথে প্রথমবার কথা বলে ওঠে। অস্পষ্টভাবে না বলে ওঠে পাগলটা। নীলা বুঝে যায় এই হাত এখন পাগলটা ছাড়বে না, তার মানে ওর সাথেই হসপিটালে যেতে হবে। নীলা পাগলের সাথে গাড়িতে উঠে বসে, আরেকটা পাগলও গাড়িতে ওঠে। নীলার আঙ্গুলের মধ্যে পাগলটা তার নিজের আঙ্গুল প্রবেশ করে আঁকড়ে ধরে। নীলা গাড়ির মধ্যে তা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আবার ব্যর্থ হয়। গাড়ি চলতে থাকে। এক পর্যায়ে নীলা খেয়াল করে পাগলটা ওর কাঁধে মাথা রেখে শুয়ে পড়েছে। নীলা সরে আসে, কিন্তু পাগলটা তখন সেন্সে নেই। হয়তো গা থেকে অধিক রক্ত বের হওয়ার ফলে সে জ্ঞান হারাতে যাচ্ছে। নীলা এগিয়ে এসে পাগলের মাথাটা ওর কাঁধেই রাখে। নীলা ভাবে পাগলের মাথা থেকে হয়তো বোটকা গন্ধ আসবে নাকে, হয়তো কোনোদিন গোসল না করার জন্য এমন হবে। কিন্তু না, নীলা অবাক হয়। কি সুন্দর শ্যাম্পুর গন্ধ নীলার নাকে ভেসে আসতে থাকে। নীলা কিছুক্ষণের জন্য অবাক হয় পাগলের কথা ভেবে। গাড়ির মধ্যে ওই পাগলটা নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অথচ কোনো প্রকার পাগলামো করছে না। একদম চুপচাপ পায়ের ফাঁকে হাত গুজে চুপটি করে বসে আছে, যেন মনে হচ্ছে দুজন ছোট্ট বাচ্চা বসে আছে। নীলা হসপিটালের দিকে যাচ্ছে, এদিকে মেহরাব সাহেব বসে আছে। চোখে মুখে বেশ বড় ধরনের চিন্তা কাজ করছে। বেশ জোরে দরজায় টোকা মারা শব্দ আসতে থাকে। মেহরাব সাহেব দরজার দিকে তাকায়। নীল রঙের কোট পরা একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। মেহরাব ইশারায় ভিতরে আসতে বলে। লোকটা বেশ হন্তদন্ত হয়ে মেহরাব সাহেবের দিকে এগিয়ে আসে। মেহরাব সাহেবের অনুমতি ছাড়ে টেবিলে রাখা এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নেয়। গ্লাস রাখতে রাখতে বলে, স্যার আমি শেষ, পথে বসে যাব। অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মালিক আমি। গত 3 দিনে 47 কোটি টাকার মতো আমাদের সবগুলো অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া হয়েছে। কি আপনি কি আহমেদ নাজিদ? জি স্যার, আমি শেষ। এত টাকার হিসাব মেলাতে পারছি না। দেশে কয়েকদিন আগে বড় বড় ব্যাংকের টাকা হ্যাক হয়েছিল, সেজন্য অনেকেই আমাদের ব্যাংকে এসে টাকা রাখে। এখন আমাদের পথে বসতে হবে। আপনি ওই কেসটা সামলেছিলেন বলে আপনার কাছে আসলাম। লোকটা চলে যায়। মেহরাব সাহেব বোকার মতো বসে থাকে। জয় কি তাহলে আবার হ্যাক করা শুরু করেছে? সে কি গাধা নাকি? এখন সে কেন এমন করবে? কি দরকার বুঝলাম না। জয় আসলে জানা যাবে। তারপর নীলা হসপিটালের সামনে এসে দাঁড়ায়। ডক্টরদের ডাকেও তখনও নীলার হাত ধরে আছে পাগলটা। স্টেজে ওঠানোর পরও নীলার হাত চায়নি পাগলটা। ডক্টররাও চেষ্টা করে ফেল হয়। শেষে একজন ডক্টর বলে, সরি ম্যাম, আপনাকেও আমাদের সাথে যেতে হবে আর পেশেন্টের সাথে থাকতে হবে। নীলা পরিস্থিতি বুঝতে পেরে ডক্টরদের সাথে কেবিনে প্রবেশ করে। ডক্টররা ট্রিটমেন্ট করে পাগলের জ্ঞান ফেরান। জ্ঞান ফিরে দেখে নীলা হাত সে তখনও ধরে আছে। নীলা বলে, কেমন আছো? পাগলটা কোনো কথা বলে না, নীলার হাত ছেড়ে দেয়। পরিষ্কার হাতে যেন দাগ বসে গেছে। সে কখন থেকে আঁকড়ে ধরেছিল ওর হাত। নীলা হাত উঁচু করে ভালো করে দেখতে থাকে। তখন শুয়ে থাকা পাগলটা বলে, সরি। নীলা পাগলটার দিকে তাকায়। পাগল ইংলিশও জানে না, মানে স্বাভাবিক করে কথা বলছে। নীলা অবাক চোখে তাকায়। পাশে তাকায়, আরেকটা পাগল নেই। গাড়ি থামাতেই সে যে কোথায় চলে গেছে কেউ জানে না। নীলা ডক্টরকে বলে, আপনাদের হসপিটালে কি কোনো মানসিক ডক্টর আছে? আছে। তাকে পাঠিয়ে দিন তো, দরকার আছে। কিছু সময় পর নীলার সামনে মানসিক ডক্টর মিস্টার ফাহাদ সাহেব এসে দাঁড়ায়। নীলা বলে, আপনি একটু দেখে বলেন তো ওর মানসিক অবস্থা কেমন? ভালো হবে নাকি? সে মাঝে মাঝে খুব স্বাভাবিক হয়ে কথা বলে, আবার বেশ চুপচাপ থাকে। আমি কোনোদিন ঠিকমতো পাগলদের আচরণ করতে দেখিনি। আপনি একটু ওকে দেখে বলেন তো। আবি পাগলটা একবার একই রকম কথা বলতে থাকে। নীলা ডক্টরের দিকে তাকায়। ডক্টর বলে, আমার মনে হয় ওনার নাম আবি হবে, তাই সে আবি বলে চিৎকার করেছে। আচ্ছা, চিন্তা করার কিছু নেই, আমি দেখি কি করা যায়। তবে পাগলটার কথা শুনে মনে হচ্ছে ভালো হতে পারে। হয়তো একটু সেবা আর ভালো ব্যবহার, সঙ্গী সব মিলিয়ে তাকে যদি প্রদান করা হয় তবে ভালো হতে পারে। ডক্টর চলে যায়। নীলা পাগলটার দিকে তাকিয়ে থাকে। মুচকি হেসে বলে, আচ্ছা
তোমার নাম আবি রাখলাম। নামটা কিন্তু অনেক সুন্দর। আবি, আমার নাম নীলা। আচ্ছা, তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে থাকো? আবির নামের পাগলটা কোনো কথা বলে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে নীলার দিকে। মাঝে মাঝে হাসতে থাকে। নীলা আবার বলে, আমাকে ডাকো তো, বলো তো নীলা, বলো বলো। আর চিন্তা করো না, তোমার পাশে আছি আমি তোমাকে ঠিক করে তুলবো। তুমি এখন আমার নাম বলো। আবির চুপচাপ শুয়ে থাকে, আশেপাশে তাকায়। নীলা ওর দৃষ্টির সাথে তাকায়। আবির তার সঙ্গীকে খুঁজছে। নীলা সেটাও বুঝতে পেরে বলল, সে চলে গেছে, আবারও আসবে। তুমি আগে সুস্থ হও, তোমাকে নতুন কাপড় কিনে দেব, তোমাকে খাইয়ে দেব, তোমার দেখাশোনা করব। কথাটা আবির শুনতেই নীলার হাত আবারও ধরে। নীলা ছাড়িয়ে নিতে যাবে, তার আগে আবির হাত ছেড়ে দেয়। নীলা মুচকি হাসে, ওর ঘড়ির দিকে তাকায়। ক্লাস নেওয়ার সময় হয়ে গেছে ওর। আবির ওর কপালে হাত দিয়ে বলে, ডক্টরকে বলে যাচ্ছি তোমার খেয়াল রাখবে, তুমি যেন একদমই দুষ্টুমি করবে না। আমি এসে দেখে যাব, চুপচাপ শুয়ে থাকবে। আসি। নীলা চলে যায়। ডক্টরকে সবটা বলে বুঝিয়ে যায়। ডক্টর এসে আবিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চলে যায়। এদিকে জয় রাফিকে ধরে মেহরাব সাহেবের অফিসে প্রবেশ করে। সাথে সাকিব, ফায়েজ আর সালমান আছে। জয় রাফিকে একটা চেয়ারে বসতে দিয়ে মেহরাব সাহেবের কাছে যেয়ে বসে। মেহরাব সাহেব গম্ভীর ও রাগী গলায় বলে, তুমি আমাকে না বলে কেন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে গিয়েছো? জয় বোকার দৃষ্টিতে মেহরাব সাহেবের দিকে তাকিয়ে থাকে। জয় অনেক আগে এসব হ্যাক করা থেকে নিজেকে সরিয়ে এনেছে। মেহরাব সাহেবের দিকে তাকিয়ে মুচকি এসে বলে, আমি করিনি। কি? তাহলে কে করেছে? আমি জানি না। মেহরাব সাহেব গম্ভীর হয়ে কিছুক্ষণ চিন্তা করতে থাকে। রাফিয়ান জগতের বিশ্বাসের কোনো মূল্য নেই, আর না আছে আপনদের কাছে টানার আগ্রহ। এখানে একটাই নীতি, হয় মরো না হয় মারো। বেঁচে থাকলে পুরো দুনিয়া তোমার, আর মরে গেলে তো আর কিছুই থাকবে না। তবে সবাইকে মারতে হবে, না হলে কেউ বেঁচে থাকলে সে ঠিকই আবারও প্রতিশোধ নেবে। নীলকে বারবার একটা কথা বলতো, মেহরাব স্যার, রাফিকে তুলে এনেছি। জয়ের কথা শুনে মেহরাব সাহেব রাফি নামের হ্যাংলা মার্কা ছেলেটার দিকে তাকায়। গায়ে ভালো মতোই চোট পাওয়ার চিহ্ন, রক্তও লেগে আছে সারা গায়ে। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়। রাফির কাছে এসে বলে, সেদিন কি হয়েছিল? জয় নীলার সাথে কথা বলছিল, তুমি ফোনে কথা বলে নিলয় বলে কাকে ডাকছিলে? আসলে স্যার, আমার বন্ধুর নাম নিলয়, আমার সাথে এক বস্তিতে থাকে। ওর আব্বু আমার আব্বুর সাথে রিক্সা চালায়। ও বুঝছি, বলো সেদিন কি কি দেখেছিলে? উনি নীলা ম্যামের সাথে কথা বলছিল, তারপর চলে আসে। কিন্তু ওর গাড়ির কাছে আর কাকে দেখেছিলেন? আর তো কাউকে দেখিনি, দুইজন পাগল ছিল, তবে তারা ওনার হাত থেকে পিস্তল নিয়ে খেলা করেছিল, ব্যাস এটুকুই। ওরা গাড়ির কাছে ছিল? না, আমি একবারও তাদের গাড়ির কাছে যেতে দেখিনি। ওকে যাও। রাফি চলে আসে। দরজার কাছে এসে একবার পিছনে ঘুরে তাকায়। মেহরাব সাহেব অফিস থেকে বের হয়ে রাস্তার পাশে দেখে একজন পাগল বসে আছে। রাফি পাগলটাকে চেনে, ভার্সিটির সামনে বসে থাকে। কিন্তু আরেকজন কই, যে মার খেয়েছিল তাকে দেখা যাচ্ছে না। রাফি পাগলটার দিকে একবার তাকিয়ে চলে যায়। পাগলটা মুচকি হাসতে থাকে। রাফি আর না দেখে চলে আসে সেখান থেকে। আমি শহর ছেড়ে চলে যাব। সালমানের কথা শুনে সবাই হাঁ করে তাকায়। জয় বলল, মানে? সে এসে গেছে। কে এসে গেছে? নীলয় এসে গেছে, আমি চলে যাব। ধুর, সে আসলে আসবে, আরিয়ানের কখনো ভয় পাই না। কিন্তু ওর তো সাহসের থেকে বুদ্ধি বেশি। আমরা তাকে নিয়ে খেললেও শেষ দেখা যাবে পুরো গেমটাই সে আমাদের নিয়ে খেলছে, তখন আমরা তার সামনে মরে পড়ে আসি। না, এরকমটা হবে না। নিলয় আর সে সুযোগ পাবে না। কিন্তু তারা কোথায়? আর হুট করেই ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হলো কেন? কোনো একটা রহস্য তো আছেই। আমার যতদূর মনে পড়ে, নিলয় কখনো হ্যাক করবে না, সে বিষয় জানে না। আর রাহাত, সে কখনোই এমন করবে না। রাহাতের এসবে কোনো ইন্টারেস্ট আমি দেখিনি। তাহলে কে কে এমন আছে? আছে একজন। মানে কে সে? জানি না, আমি আন্দাজে বললাম, তবে আবার খোঁজ নিতে হবে। তোমরা যাও, নিলয় কোথায় আছে খুঁজে বের করো। একটা জিনিস মাথায় রাখবে, আমাদের কাছে পুরো প্রশাসন আছে, জয় রাফিয়ান আছে, সো চিন্তার কিছু নেই। নিলয়কে আমার সামনে চাই। ওরা চলে গেল। মেহরাব সাহেব বসে আছে, শুনতে পাই স্যার আসবো। মেহরাব সাহেব দরজার কাছে তাকিয়ে দেখে অফিসের সামনে যে চায়ের দোকান আছে সেখানে একটা পিচ্চি ছেলে দাঁড়িয়ে আছে। মেহরাব সাহেব আসতে বলে। পিচ্চি ছেলে দৌড়ে এসে বলে, এই নিন,
আমি একটা ভদ্রলোক বললো আপনাকে এটা দিয়ে আসতে। ছেলেটা কাগজটা টেবিলে রেখে দৌড়ে চলে যায়। মেহরাব সাহেব সাদা কাগজের ভাঁজ খুলে সেখানে লেখা, কোনো একদিন আসবো তোমার শহরেই, সেদিন হবে আমার আগমন আর তোমার হবে খরণ। এগেইন বলছি, কুকুর যতই ঘেউ ঘেউ করুক না কেন, পড়ে থাকা মাংসের সবটাই সে শিকার করে, সে নিয়ে চলে যায়। অবশিষ্ট যা থাকে তা সেই কুকুরগুলো খেতে আসে। আমি শিকারি আর তোমরা হলে কুকুর। মেহরাব সাহেব টেবিলে জোরে একটা থাবা দেয়। জয়ের দ্বারা কিচ্ছু হবে না, সে এ অবধি আসার জন্য অনেক কিছু করেছে, এমনকি নিলয়ের বাবাকেও সে ছাড়েনি এত সহজে। ওর মাস্টার প্ল্যান, যার নাম মাইন্ড গেম, এত কষ্ট করে সাজিয়ে সবটা সহজে হাতছাড়া করবে না। নিলয়ের বাবা আদনান মাহমুদ থেকে শুরু করে সে কাউকে রাফিয়ান জগতে ওর না সামনে দাঁড়াতে দেয়নি। মেহরাব সাহেব এমনি এমনি এত দূর আসেনি, কত কিছুই না করতে হয়েছে ওর। নীলার সাথেও সে নিলয়কে খারাপ করানোর মতো মাইন্ড গেম খেলেছে, কারণ মেহরাব সাহেবের রাজত্বে সে একাই থাকতে চেয়েছে রাজ সিংহাসনে। আর যারা থাকবে তারা কোনোদিন মেহরাব সাহেবের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। এজন্য নিলয়কে সে সরিয়ে দিয়ে জয়, ফায়াজ আর সাকিবের সাথে নিয়ে খেলছে রাফিয়ান জগতের হিংস্র খেলা মাইন্ড গেম, যেটাতে একটাই চাল, আর সেই চালটা যদি কেউ ভুল করে সে আর বেঁচে থাকবে না। তবে কি মেহরাব সাহেব মাইন্ড গেম খেলার ওই চালটা ভুল করেছে? কিন্তু ভুল তো করার কথা না। নীলের বোনকে সে শেষ গুটি হিসেবে নিজের কাছে রেখেছে, যাকে কিনা সে ছাড়া অন্য কেউ চেনে না। শেষ খেলাটা তাকে দিয়েই করবে। সব রকম করে তৈরি করেছে মেহরাব সাহেব নিলয়ের বোনকে। কতগুলো ভাবতে ভাবতে মনে পড়ে মেহরাব সাহেবের সাথে নিলয়ের বাবার সম্পর্কের কথা, যা নিলয়, নীলা বা অন্য কেউ কোনোদিন শোনেনি বা জানে না। কতগুলো ভাবতে ভাবতেই জোরে চিৎকার করে উচ্চ শব্দে হাসতে থাকে, বিপি করে বলে, কাউকে শেষ করতে হলে আগে তার ইমোশনে আঘাত করো। পৃথিবীতে মজার খেলা ইমোশন নিয়ে খেলা, আর সেই খেলাটা সবচাইতে করে কাছের আর ভালোবাসার মানুষগুলো। নিলয়, তুমি জানো না তোমার মা আজও বেঁচে আছে। তুমি জন্মের পর দেখেছিলে, তোমার বাবার সাথেই তুমি ছিলে। সবাই জানে তুমি কেবল বাবার কাছেই থাকো। তোমার মা মারা গেছে কেন? তোমাকে মিথ্যে গল্প শোনাতো তোমার মায়ের ব্যাপারে, সেটা তুমি জানো না নিলয়। I am ready for you and ready for your mind game. মাইন্ড গেম নামক রক্ত খেলায় সব গুটি তুমি কেটে নিলেও লাস্টের যে দুটো গুটি আমার কাছে আছে তা তুমি কখনোই কাটতে পারবে না। আর সেই দুটো গুটি দিয়ে আমি খেলবো তোমার সাথে ইমোশনের মাইন্ড গেম। ওয়েলকাম টু মাইন্ড সিটি নিলয়। নীলা হসপিটালের ভিতরে প্রবেশ করে। আবি এর রুমে প্রবেশ করে দেখে আরেকটা পাগল একটা চেয়ারে বসে আছে, দুজন ইশারায় কথা বলছে। নীলা শব্দ করে হাসে। নীলার হাসি শুনে বসে থাকা পাগলটা দাঁড়ায়। নীলা বলে, আরে উঠছো কেন? বসো, তোমাদের সাথে গল্প করি। তোমরা জানো তোমরা কতটা কিউট, তোমাদের খুব ভালো লাগে। কারণটা হলো তোমাদের বন্ধুত্ব। কেউ একজন হারিয়ে গেলে অপরজন ঠিকই খুঁজে বের করে, একসাথে থাকো। তোমরা সব সময় একসাথে থাকো, কত মিল তোমাদের। তোমার বন্ধুর নাম তো আবি, তা তোমার নাম কি? বেডে শুয়ে থাকা আবি থেমে থেমে বলে, রাহি। নীলা মুচকি হাসে। ডক্টর বলেছে আবি ভালো হবে। আর আবির কথা শুনে বোঝা যাচ্ছে, কারণ সে স্বাভাবিক করে কথা বলতে পারছে। রাহি নামের পাগলটা হাসতে হাসতে বেরিয়ে যায়। আবি দেখে নীলার হাতে অনেকগুলো শপিং ব্যাগ, পিছনে দুজন ছেলে দাঁড়িয়ে আছে। চিকন গোছের ছেলেটা দাঁড়িয়ে আছে হাতে কাস্তে নিয়ে, আরেকজন মোটা, সে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে চিকন ছেলেটা সেলুনি। আর পাশেটার কথা নীলা ছাড়া কেউ জানে না। নীলা আবির মাথায় আর দাঁড়িয়ে হাত দিয়ে বলে, তোমাকে একদম হিরোর মতো করে দেব। পিছনে দেখছো ছেলেরা দাঁড়িয়ে আছে, সব কিছু পরিপাটি করে দেবে। একজন চুল দাড়ি কেটে আর আরেকজন ফ্যাশন ডিজাইনার তোমাকে পুরো হিরোদের মতো বানিয়ে দেবে। তোমার জন্য নতুন ড্রেস এনেছি, পরিয়ে আমাদের বাসায় নিয়ে যাব। তোমার বন্ধুকেও নেব। কিন্তু তোমার বন্ধু তো চলেই গেল। আমার মনে হয় সে আমাকে পছন্দ করে না। তোমার ভার্সিটির সামনে আর থাকতে হবে না। নীলা চিকন গোছের ছেলেটাকে ইশারা করে আবিরের চুল কাটার জন্য, কিন্তু আবি জোরে চিৎকার দিয়ে বেড থেকে পালানোর
চেষ্টা করে, কিছুতেই ওকে সামলানো যাচ্ছে না। ডক্টররা দৌড়ে আসে, ঘুমে ইঞ্জেকশন দিতে যেও ব্যর্থ হয়। দরজা আটকে দেয় ডক্টররা। পুরো রুমে সে ছোটাছুটি করতে থাকে। শেষে নীলা আবিরের কাছে যায়, নীলার হাত ধরে বলে, আচ্ছা তোমার সব কাটতে হবে না, একটু ছোট করো, চুলগুলো ওপরে বেঁধে রাখো, আর দাড়িটা একটু ছোট করে সাইজ করে নাও। একদম সবই কাটা লাগবে না, ঠিক আছে? ঠিক আছে, আসো তুমি বিছানায় বসো, আমি তোমার হাত ধরে রাখছি। সব কিছু কাটবে না, শুধু ঠিক মতো সাইজ করে দেবে। আবি বিছানায় যেয়ে বসে। চিকন ছেলেটা কোনো রকম খুব সীমিতভাবে আবি ছেলেটার চুল আর দাড়ি কেটে দেয়। মোটামুটি ভালোই লাগে নীলার এমন কাটিংয়ে। নীলা মুচকি হাসতে থাকে। ডক্টরদের বলে, এখানে জামা কাপড় আছে, ওকে পরিয়ে দিন, আমি ওকে আমার বাসায় নিয়ে যাব। শোনো আবি, তুমি কিন্তু একদমই দুষ্টুমি করবে না। আমার বাবা অনেক ভালো, তোমাকে আদর করবে, তোমাকে হিরোদের মতন দেখতে লাগবে। আবি কিছু বলে না, মুচকি হাসলো একটু। কোনো রকমে দাড়ি গোফ একটু কাটা হয়েছে। ডক্টরদের সাথে ফ্যাশনের ছেলেটা আবিকে নিয়ে অন্য রুমে যায়। বেশ কিছু সময় পর আবিকে নীলার সামনে আনা হয়। সাদা শার্টের উপর কালো স্যুট, কালো টাইট প্যান্টের সাথে সাদা মোজাই, দামি শু, বাম হাতে দামি ঘড়ি, চুলে জেল দিয়ে মাথার মাঝখানে ছোট্ট করে খোপা বানিয়ে দেওয়া হয়েছে। দাড়িগুলো বেশ গোছানোভাবে চিরুনি দিয়ে গুছিয়ে রাখা হয়েছে। হুট করে দেখে সবাই বলবে আমি একজন পেশাদার বিজনেসম্যান। নীলা হাঁ করে তাকিয়ে থাকে আবির দিকে। গা থেকে বডি স্প্রে করা সেন্ট নীলা নাকে আসে। নীলা পা থেকে মাথা অবধি দেখে। নীলা কখনো ভাবিনি আবিকে এভাবে দেখবে, যেন মনে হচ্ছে কোনো বলিউড মুভির হিরোদের মতো। নীলা আবির কাছে যায়, ওর হাত ধরে। আবি নীলাকে দেখে চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকে। সেজন্য ডক্টর বলেছে আবিকে যদি শান্ত রাখা হয় তবে তা নীলাকে ওর সামনে আনা দরকার। নীলা পারবে ওকে সুস্থ করতে। নীলা ওকে নিয়ে বের হয়। রাত 9টা বাজে। 2 তলা বাড়ির ভিতর থেকে একজন কালো কোট, মুখে মাস্ক পরে বের হচ্ছে। বাড়ি থেকে কিছু দূর আসার পর লেটার বক্স দেখতে পাই সেই অচেনা আগন্তুক ব্যক্তিটি। লেটার বক্সের দিকে এগিয়ে যায়। লেটার বক্সের সামনে কিছু সময় দাঁড়িয়ে আশেপাশে তাকায়। আগন্তুক অনেকটা দূরে কালো রঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। গাড়ির মধ্যে বসে থাকা একজন ব্যক্তির দিকে আগন্তুক ব্যক্তিকে খুব ভালো করে চেনে। শুধু সে নয়, দেশের অনেক লোকই তাকে চেনে। আগন্তুক কিছু সময় তাকিয়ে দেখে লেটার বক্সে জোরে একটা বাড়ি দিয়ে লোহার রড দিয়ে লেটার বক্স ভেঙে পড়ে। আগন্তুক দেখে একটা লাল খাম, সাথে কতগুলো কালো গোলাপ। আগন্তুক মুচকি হাসলো। একটা লাল খাম, একটা সাদা কাগজে কিছু লেখা, একটা কালো গোলাপ, দূরে থাকা একটাই কালো গাড়ি, একটাই কালো রাত, মনে করিয়ে দেয় হিংস্রতা। লাল খামটি হাতে নেয়, উপরে লেখা মেহরাব। আগন্তুক দূরে দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে তাকায়। মেহরাব সাহেব বসে আছে। আগন্তুক গাড়িটার দিকে মুচকি এসে গাড়ি চালিয়ে চলে যায়। মেহরাব সাহেব ভাবে নীলকে শেষ করে এটা একটা গুটির চাল। নীলয়ের বোন, তাকে আমি সব কিছু দিয়ে তৈরি করেছি। সে রাফিকে ধ্বংস করবে, আর এটাই হলো নীলয়ের বোন। লেটার বক্স থেকে অচেনা আগন্তুক একটি লালখাম মোড়া সাদা কাগজ দেখতে পায়। কোটের পকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে মাথার হুড টুপি আরও একটু নিচে নামিয়ে নেয়। মাস্ক খুলে সিগারেটে কয়েকটা টান দিয়ে পিচ ঢালা রাস্তায় ছুঁড়ে মারে। মাস্কটা আবারও পরে নেয়। লেটারটির ভাঁজ খোলে ও কালো গোলাপটাও ছুঁড়ে ফেলে বহুদূর। কাগজের লেখাগুলোর উপর চোখ বোলাতে থাকে। শূন্যতাকে নয়, বরং নিজের অস্তিত্বকে প্রাধান্য দাও। শূন্যতা তোমাকে স্পর্শ করার আগে তুমি তোমার অস্তিত্বকে হিংস্র করো। তোমার খুব কাছের একজন শত্রু যে তোমার আশেপাশে আছে, নাম সালমান, খুঁজে নাও নিজের শিকার। তারপর খামের নিচে লাল রং দিয়ে লেখা, ওয়েলকাম মিস্টার রাফিয়ান। আগন্তুক রাফিয়ান তার পকেট থেকে লাইটার বের করে চিঠিটা জ্বালিয়ে দেয়। পকেটে হাত গুজে নিয়ে সে নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। মেহরাব সাহেব বাড়ির মধ্যে প্রবেশ করে। গাড়ি থেকে নামতেই বাড়ির ভিতর থেকে জোরে জোরে হাসির শব্দ আর কেমন যেন ভাঙচুরের শব্দ শোনা যায়। মেহরাব সাহেব তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করে। দেখে ওনার প্রিয় ফুলদানি একটি অচেনা ছেলে ফ্লোরে ছুঁড়ে মারছে। সামনে নীলা দাঁড়িয়ে হাসছে। মেহরাব সাহেব নীলা বলে তাকাতেই আবি নামের নতুন ছেলেটা দৌড়ে নীলার পিছনে যেয়ে লুকিয়ে পড়ে। নীলা বলে, ভয় পেও না আবি, ইনি আমার বাবা, খুব ভালো একজন মানুষ। বর্তমানে তিনি দেশের একজন মন্ত্রী। তুমি ভয় পাচ্ছ কেন?
আবি নীলার হাত শক্ত করে ধরে। মেহরাব সাহেব দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহরাব সাহেব ছেলেটার দিকে তাকায়। চুলগুলো বেশ লম্বা, তবে গুছিয়ে মাথার উপরে বাঁধা আছে, আর দাড়ি গোঁফ এতটাই বড় যে ঠিকমতো চেনা যাচ্ছে না ছেলেটার মুখটা দেখতে কেমন, তবে সব কিছু কেমন পরিপাটি করে রাখা, দেখতে স্মার্ট লাগছে। কে ও? আসলে ও হলো আমার এক পুরনো বন্ধু, অনেকদিন গ্রামে থাকতো, তাই নিয়ে এসেছি। বুঝতে পারছো গ্রাম থেকে আসা ছেলেরা কেমন হয়, তোমাকে ভয় পাচ্ছে। ওর নাম আবি। আবি? হ্যাঁ, নামটা তো বেশ। ছেলেটা দেখতে যেমন, তার থেকে বেশি ভীতু। নেশাচর হিসেবে কাজে লাগবে। বাবা, তুমি না সবসময় যাকে দেখো তাকে নিজের কাজে লাগাও। আচ্ছা, পরে কথা হবে, তোরা গল্প কর। মেহরাব সাহেব চলে গেল। আবি তখনও নীলার হাত ধরে আছে। নীলা ওকে টেনে সামনে আনে। আবি এর হাত ধরে সোফায় নিয়ে বসায়। নীলা আবির পাশে বসতেই আবি নীলাকে অবাক করে দিয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। নীলা কিছু সময় বোকার মতো চেয়ে থাকে ওর দিকে। হাত দুটো পায়ের ফাঁকে দিয়ে একদম বাচ্চাদের মতো ছোট হয়ে একপাশে কাত হয়ে শুয়ে পড়ে। নীলা কিছু বলতে যেও পারল না, মুচকি হাসলো। আবি এর মুখের দিকে তাকায়, হাসি মুখে বলে, তোমার এভাবে থাকতে ভালো লাগছে? আবি কোনো কথা না বলে মাথা নাড়ে। নীলা আর কিছু বলে না। হঠাৎ করেই যেন নিলয়ের কথাগুলো মনে পড়তে থাকে নীলার। স্কুলে পড়ার সময় নিলয় একদিন চুইনগাম আনেনি। নীলার পাশে এসে বসে থাকে। নীলা তখন নিলয়ের দিকে তাকিয়ে বলে, আমার আজকে চুইনগাম কই? নীলার কোনো কথা বলে নিলয় কোনো কথা বলেনি। নীলা তাকাই ওর দিকে। নিলয় কেমন যেন কাঁপতে থাকে। নীলা নিলয়ের হাত স্পর্শ করতে নিলয় কোনো কথা বলে না। নিলয়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। দু পায়ের ফাঁকে হাত গুজে দিয়ে ডান পাশ হয়ে কাত হয়ে শুয়ে পড়ে। পিটপিট করে সামনে তাকিয়ে থাকে নিলয়। নীলা কয়েকবার ডাক দেয় নিলয়কে। নিলয় কোনো কথা বলেনি। নীলা প্রশ্ন করে, তোমার কি এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে? নিলয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নীলা তখন ওর হাত নিলয়ের মাথায় রাখতেই নিলয়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। নীলা নিলয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, তোমার তো জ্বর এসেছে, এভাবে স্কুলে কেন এসেছো? কিভাবে জ্বর বাঁধালে? নিলয় কিছু সময় চুপ থেকে বলে, তোমাকে দেখতে এসেছি। আচ্ছা নীলা, আমি যদি বড় হয়ে তোমার কোলে এভাবে মাথা রাখি, তুমি কি রাগ করবে? নীলা মুচকি এসে নিলয়ের চুল টেনে দিয়ে বলে, আগে বড় হও, আমার সাথে থেকো, তখন তুমি নিজেই দেখবা আমি রাগ করি কিনা। নিলয় চোখ বন্ধ করে বলে, আমি ছাড়া যদি অন্য কেউ তোমার কোলে মাথা রাখে, রাগ করবে? নীলা কপট রাগ করে বলে, পাগল নাকি তুমি? তুমি ছাড়া এভাবে কেউ কোনোদিন সুযোগই পাবে না। নীলার বুকটা ধক করে ওঠে। ছোটবেলার সব স্মৃতি চাইলেও সে ভুলতে পারছে না। বর্তমানে কোনো কোনো অসময়ের ঘটনা নীলার পুরনো দিনের কথাগুলো যা নীলার সাথে কাটিয়েছিল, সবগুলো এক এক করে কাকতালীয়ভাবে সামনে আসছে। নীলা কি করবে? নীলার জায়গায় আজ অন্য কেউ তার কোলে মাথা রেখে শুয়ে আছে। নীলা আবির দিকে তাকায়। কখনো যে আবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে খেয়ালই করেনি। সাথে সাথেই আবিকে কোল থেকে উঠিয়ে দাঁড়িয়ে যায়। আবি নীলার দিকে বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা কিছুক্ষণ আবির দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, ওর তো কোনো দোষ নেই, সে তো আর স্বাভাবিক মানুষদের মতো না। সে কি করলো কিছুই তো ওর মনে থাকবে না। যেটা ভালো লাগছে বাচ্চাদের মতো সেগুলোই করছে। নীলা আবির কাছে যায়, হাত ধরে মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলে, তুমি থাকো, এখান থেকে কোথাও যাবে না, আমি আসছি। নীলা দৌড়ে ওর রুমে চলে যায়। খুব কাঁদতে ইচ্ছে করছে। কেন এমন হলো? নিলয় কোথায়? সে তো তার প্রতিশ্রুতি রেখেছিল। আমি হারিয়ে গিয়েছিলাম তার থেকে। সে ঠিকই আমাকে খুঁজে বের করে আমার কাছে এসেছিল। কেন এমন করলাম আমি? আমি তো চাইলেই তাকে ভালো করে নিতে পারতাম। কেন এমন হলো? বাবা কেন এমন করেছিল আমার সাথে? নীলা আয়নার সামনে বসে বসে কাঁদছে। আবি উপরের দিকে তাকিয়ে আছে। নীলার চলে যাওয়ার দিকে চেয়ে আছে ও। কিছু সময় এভাবে বসে থাকার পর সোফা থেকে উঠে দাঁড়ায়। ধীর পায়ে উপরে ঘরের দিকে আসে। হাঁটতে হাঁটতে মেহরাব সাহেবের রুমের দিকে এগিয়ে যায়। মেহরাব সাহেব বিছানায় বসে ফোনে কথা বলছে। দেখো জয়, আমি কিছু জানি না, শুনতেই চাই না এমন কোনো কথা। নিলয়ের খবর আমার চাই। ওর অস্তিত্ব আমি অনুভব করছি। ওকে খুঁজে বের করো, তাহলে আমি শাস্তি পাবো। মেহরাব সাহেব দেখে দরজার কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। ফোনটা কেটে দেয়। মেহরাব সাহেব জোরে বলে ওঠে, কে ওখানে? ভিতরে আসো। আবি ভিতরে প্রবেশ করে। মেহরাব সাহেব বলে, ওহ তুমি, তা এখানে কেন? জানো না অন্যের কথা শোনা অভদ্রতা? কিছু বলবে?
আবি মাথা নাড়িয়ে না বলে। কিছু সময় মেহরাব সাহেবের দিকে আবি তাকিয়ে চলে আসবে, তখনই আবি বলে, রহস্যের বেড়া চালে আটকে যায় সহজে, কিন্তু আমরা এটা জানি না রহস্য যতটা কঠিন ভাবি ঠিক ততটা কঠিন না। রহস্য থাকে একটি ধাঁধার মতো। ধাঁধা যতক্ষণ না বোঝা যায় ততক্ষণ অবধি ধাঁধার উত্তর থাকে খুব কঠিন। তেমনি রহস্য এরকমই, যা দেখা যায় তা হয় না, যা ভাবা হয় তা হয় না। আপনি চাইলে খুঁজে দেখুন, আপনার অবগত রহস্য আপনার সামনেই। আবি কথাটা বলে ঘুরে তাকায় মেহরাব সাহেবের দিকে। মেহরাব সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আবির দিকে তাকিয়ে। খানিকটা আগে মেহরাব সাহেব ছেলেটাকে ভীতু ভেবেছিল, তার ছেলের হাসি দিয়ে চলে আসে, কিন্তু না, ছেলেটার কথাই মাছের রহস্য ঘুরপাক খাচ্ছে। আসলেই তো নিলয়কে যেমনটা ভাবা হচ্ছে হয়তো সে তেমন না। হতে পারে সে আমাকে রোজ দেখে, আবার না। সময় হয়ে এসেছে মাইন্ড গেমের শেষ গুটিটা জায়গা মতো চাল দেওয়ার, যেখানে থাকবে সব পাকা গুটি, কিন্তু আমার থাকবে এমন একটা বুদ্ধিমত্ত চাল যার গেমটা আমি নিজেই অফার করব। শেষটা হবে আমার উইনের উদযাপন। নিলয়, তোমার সাথে আমি মাইন্ড গেম খেলতে প্রস্তুত। এই নাদান আবিকে দিয়ে কাজ হবে। জয়, ফায়াজ, সাকিব বা সালমানের দিয়ে কোনো কাজ নেই, আর ওদেরকে তো একে একে আমার রাস্তা থেকে সরিয়ে ফেলবো। আবির কোথায় স্মার্টনেস আছে যা আমাকে মাতিয়ে দিয়েছে, ওকে আমার সাথে রেখে নিজের মতো করে পরিচালনা করব। আর এই মেহরাব সাহেব মানুষ চিনতে ভুল করে না, তাকে আমার কাজে লাগাতেই হবে, যেটা নীলার কাছে গোপন থাকবে। নীলা তো জানে না আমি একজন খুনি, তাই যদি সে জানে আমি আবিরকে আমার কাজে ব্যবহার করছি, সে আমাকে ভুল বুঝবে। নিলয়, ওয়েলকাম টু মাইন্ড সিটি। তোমার জন্য আমি আর তোমারই বোন আমার কাছে আছে, আর শেষ চাল আছে তোমার মা। সব কিছুই জানবে যখন তোমাকে আমি খুঁজে পাবো, আর আমার মাইন্ড গেম সিটিতে তোমাকে নিয়ে খেলবো। তোমার নাম কি যেন বলেছিলে? আবি। হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, তুমি কি করো? কিছু না, গ্রাম থেকে কাজের জন্য এসেছি। পড়াশোনা? হ্যাঁ, গুড। তুমি বেশ স্মার্ট করে কথা বলো, আমার পছন্দ হয়েছে। খুব বুদ্ধিমান মনে হচ্ছে তুমি। আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে নীলা যদি বলে দেয়? আচ্ছা, আমি ম্যানেজ করে নেব। আবি মেহরাব সাহেবের রুম থেকে বের হয়, মাথাটা কয়েকবার নাড়িয়ে মুচকি হাসলো। আশপাশে তাকিয়ে তাড়াতাড়ি সোফাতে যেয়ে বসে। এদিকে নীলা আয়নার সামনে কখন যে নীলয়ের জন্য কেঁদে ফেলেছে বুঝতে পারেনি। আবি ছেলেটাকে কেমন যেন দেখলে ওর মায়া লাগে, তাই পাগল থেকে ওকে ভালো করার চেষ্টা করছে। বাবার থেকে তার পাগল পরিচয় গোপন রেখেছে, যেন বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে না দেয়। মেহরাব সাহেবের হুট করেই সবকিছু যেন কেমন ভালো লাগা শুরু করেছে। নিলয়ের বোনকে দিয়ে সে সালমানকে মারবে, আবিকে দিয়ে নিলয়ের বন্ধু রাহাতকে খোঁজাবে। জয়দের বলবে না কখনো আবি আর নিলয়ের বোনের কথা। রাফিয়ান শহরে মাইন্ড গেমে থাকে না কোনো বন্ধু, থাকে না কোনো আপনজন। মাইন্ড গেম তো কেবল আপনজনদেরই উপরে খেলতে হয়, না হলে মজা নেই। আমি চাই আমার নিজস্ব রাজত্ব, যেখানে আমি থাকবো একা রাজ্যে জুড়ে। তারপর আবি আর নীলয়ের বোনকেও আমি নিজ হাতে শেষ করব। তখন আমার পাশে কেবল আমিই থাকবো। নীলাকে এসব একদমই বলা যাবে না। এদিকে নীলা ভাবছে আবিকে সে ঠিক করে তুলবে। সে যে একজন পাগল, এ বাড়িতে কাউকে এ ব্যাপারে বলবে না। বাবাকে তো সে কখনোই বলবে না। আবিকে ভালো করে সে নিলয়কে খুঁজে বের করবে। কতগুলো ভাবতে ভাবতে রুম থেকে বের হয়। আবিকে সে ওভাবে বসে থাকতে দেখে। নীলা খুশি হয়, ওর কথা আবি মনোযোগ দিয়ে পালন করেছে। রাফি ভার্সিটির দিকে এগিয়ে যাচ্ছে। গেটের কাছে এসে দেখে পাগল দুজনের মধ্যে একজন মাথা নিচু করে বসে আছে। রাফি পরনে পুরনো একটা প্যান্ট আর ফ্যাকাশে হওয়া সাদা রঙের একটা ঢিলে ঢালা শার্ট পরা, কাঁধে বহু বছর ধরে ব্যবহার করা রংচটা কালো ব্যাগ। গেটের কাছে এসে রাহি নামের ওই পাগলটার দিকে তাকায়। দাড়ি গোফ আর লম্বা চুলে চেহারা যেন চেনাই যায় না। তবে রাফি ওর কাছে আসতেই দৌড়ে রাফির সামনে দাঁড়ায় রাহি। রাহি ব্যাগ টেনে ধরে বলে, কিছু খাবো, দে খেতে দে, এ খেতে দে। রাহি আবারও ওর জায়গায় যেয়ে বসে। রাফি গেটের সামনে থাকা চা আর রুটির দোকান থেকে দুটো কলা আর দুটো রুটি কেনে।
রাইর কাছে এসে সেগুলো দিয়ে যখন চলে আসবে তখনই অনুভব করে ওর পিঠে নীল রং মিশ্রিত তরল পদার্থ গড়িয়ে পড়ছে। রাফি সরে এসে বসা থেকে উঠে দাঁড়ায়। সাদা শার্টে নীল রঙের গোলা তরল পদার্থ লেগে বিচ্ছিরি এক রং ধারণ করেছে। সামনে তাকিয়ে দেখে লিমন, আকাশ, শাহিদ আর ভার্সিটির সবচাইতে সুন্দরী স্মার্ট মেয়ে নেহা দাঁড়িয়ে আছে। লিমনের হাতে এর একটি ছোট বালতি, বোঝা যাচ্ছে এগুলো ওই সাইকেল গ্যাংয়ের কাজ। রাফি কিছু বলতে যাবে তখনই দেখে লিমনের কপালে বড় একটি ইটের টুকরো এসে পড়েছে। পিছনে ঘুরে তাকায়, বাম হাতে রুটি আর ডান হাতে ইটের টুকরো নিয়ে সবাইকে ছুঁড়ে মারছে। রাফি পাগলটার কাছে এগিয়ে যায়, ইটের টুকরোগুলো কেড়ে নিতে থাকে। ঠিক সেই সময় লিমন পেছনে এসে রাফির ব্যাগ টেনে ধরে। কি ব্যাপার, তোর তো ভালো শক্তি, কালকে এত পিটালাম, জয় ভাই তোকে নিয়ে গেল, এখন ভালোভাবে দাঁড়াতে পারছিস তো? ব্যাপার কি? লিমন, শুধু শুধু কেন এমন ছেলেদের সাথে র্যাগিংয়ে চড়াচ্ছিস? বাদ দে, এত পারিস তো জানা, জয়দের মতো মস্তানদের সাথে টক্কর নেই, এগুলো পুরনো হয়ে গেছে। এসব ভান, চল তো ক্লাসের দিকে। নেহার কথা শুনে সবাই হাঁ হয়ে তাকায়। রাফি আরও বেশি অবাক হয়। হঠাৎ নেহা এমন করে বলবে ভাবতে পারছে না। লিমন বলে, চুপ থাক, এটা আমার ভালো লাগে না, এর সাথে ঝামেলা করতে ভালো লাগে। কালকে আরেকটা পাগলকে পিটিয়েছি, আজকে এটাকেও পেটাবো। দেখছিস না আমার কপালে ইটের টুকরো লেগে রক্ত পড়ছে? আকাশ, শাহিদ, ধর তো ওকে, আমি দেখছি। শাইন আর আকাশ দৌড়ে রাহি নামের পাগলটার হাত পাকড়ে ধরে। রাহি চুপচাপ দাঁড়িয়ে থাকে। লিমন এগিয়ে আসে, নিচে পড়ে থাকা কলা আর রুটি তুলে নেয়। আকাশকে বলে, ওর মুখটা হাঁ করে ধর, সবটাই একসাথে ওর গালে পুরে দেব। রাফি এগিয়ে আসে লিমনের সামনে এসে বলে, ভাই ওকে ছেড়ে দেন, কেন এমন করেন আপনারা? শুধু শুধু অবহেলিত মানুষদের সাথে নিজেদের ক্ষমতা দেখান। ওই চুপ, লিমন যা বলে তাই করে। নিজেই তো লুজার, পারলে আসল রাফিয়ানের সাথে নিজের সাহস আর শক্তি প্রয়োগ করে দেখান। কি বললি তুই? আমি লুজার? শোন, তোকে আগামী 3 দিনের মধ্যে যদি আমি তোর বস্তি থেকে তুলে আনতে না পারি, আমাকে আর কখনো ভার্সিটিতে দেখবি না। ওকে ছাড়ুন, পাগলের ওপর নিজের ক্ষমতা প্রয়োগ না করে এমন জায়গাতে করুন যেখানে করার পর আমরা সবাই ভয়ে আপনার দিকে তাকাতে পারবো না। রাফি, তোকে মেরে ফেলবো আমি। লিমন কোনো মতে নিজেকে আজকে আটকায়, কারণ সেক্ষেত্রে রাফি ঠিক কথাই বলেছে, যা লিমনের অনেক বেশি ভালো লেগেছে, যার জন্য সে এখন রাফিকে কিছুই বলবে না। নেহাকে সাথে নিয়ে ভার্সিটির দিকে এগিয়ে যায় ওরা। আকাশ নেহাকে প্রশ্ন করে, তোর কি হয়েছে? অমন করে কথা বলছিস কেন? জানি না, তবে রাফিকে একটু বাজিয়ে দেখবো, ওর সাথে ভালো ব্যবহার করে ওকে ভার্সিটি থেকে বের করব। দেখিস সে আমার জন্য পাগল হবে। একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে আর রাগ জমে আছে। কি সেটা? সব ছেলেরা আমার জন্য পাগল, আমার দিকে তাকিয়ে থাকে প্রেমময় দৃষ্টিতে, কিন্তু রাফি আমার দিকে তার অ্যাটিটিউড দৃষ্টিতে তাকায়। ওর এই অ্যাটিটিউড মেরে অপমান করা ছোটানো যাবে না, তার জন্য ওকে আমার প্রেমে পড়াবো। তোরা তোদের মতো টিস চালিয়ে যা, আমি ওকে দেখে নেব। এজন্য বলি, তখন কেন এমন করে কথা বলেছিলি? রাফি পাগলটার জন্য পানি নিয়ে আসে। পানি খাওয়ার সময় দেখে নীলা ম্যামের গাড়ি ভার্সিটির দিকে আসছে। নীলা গাড়ির জানালা দিয়ে তাকায়। রাফি আবি এর বন্ধুকে পানি খাওয়াচ্ছে। ব্যাপারটা ওর কাছে ভালো লাগে, যদিও আবিকে নিয়ে চিন্তিত। আবিকে ওর বাবা ওর মতো টেক কেয়ার করবে বলে সকালে খাবার টেবিলে আবিকে ওনার সাথে রাখার অফার করে, কিন্তু নীলা আবি যে পাগল সেটা ওর বাবাকে জানাবে না, তাই না করতে পারেনি। নীলা জানে না এখন আবি কি করছে। তারপর মেহরাব সাহেব আবির পাশে বসে আছে, উনি অনেক কিছুই ভাবছে। নীলের বোনকে দিয়ে এক করে সবাইকে শেষ করবে, আর আবিকে দিয়ে নীলয়কে খুঁজে বের করবে। আবি আর নীলয়ের বোন হবে আমার প্রধান হাতিয়ার, কারণ আবির কথাগুলো আমার খুব ভালো লেগেছে। ছেলেটাকে আমার মতো তৈরি করতে হবে। তারপর নীলা ক্লাসে এসে বসে, সব স্টুডেন্টদের দিকে তাকায় একবার করে। রাফিকে দেখলো না। ক্লাস শুরু করবে সে সময় দরজার কাছ থেকে শুনতে পাই, আসবো ম্যাম। নীলা তাকিয়ে দেখে রাফি দাঁড়িয়ে আছে। রাফিকে ভেতরে আসতে অনুমতি দেয়। দেরি করলে কেন? নীলয়ের সাথে কথা বলছিলাম। মানে? আমাদের বাড়ির পাশেই থাকে। ও, ক্লাসের সময় কিসের কথা? তেমন কিছু না, আসলে অনুমতি দিলে বলতে পারি। বলো। আসলে ও একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটা ভুল বোঝে ওর বাবার কথা শুনে নীলয়কে ছেড়ে চলে যায়, তাই আমাকে ফোন করে একটু কষ্টগুলো শেয়ার করে। জায়গায় যে বসো।
রাফি নিজের জায়গায় এসে বসে। নীলা কিছু সময় রাফির দিকে তাকিয়ে থাকে। রাফিকে কেমন যেন মনে হচ্ছে ওর কাছে। কোনোভাবে রাফি জানে নিলয়ের খোঁজ, না হলে রাফি যা বলে তা ওর জীবনের সাথে মিলে যায়। আচ্ছা, রাফিকে নিয়ে যদি নিলয়কে খোঁজার চেষ্টা করি, কিন্তু নিলয় কখনো এমন সাধারণ লোকেদের মাঝে থাকবে না। রাফি কেন নিলয়কে চিনবে? কেন সেদিন নিলয়ের গল্প করছিল ক্লাসের সবার সামনে? তাহলে কি ও সত্যি নিলয়কে চেনে? রাফি পিছনের সিটে এসে বসে মুচকি হাসলো। সামনের দিকে তাকিয়ে দেখে নেহা নামের মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে। নেহা মুচকি হাসলো। রাফি চোখ সরিয়ে নেয়। নীলা ইশারা করে ডাকার চেষ্টা করে রাফিকে, কিন্তু রাফি কোনোভাবেই নেহাকে পাত্তা দেয় না। নেহা রেগে লিমনকে বলে, যেভাবেই হোক না কেন রাফিকে আমার চাই, এরপর বোঝাবো ওর শাস্তি কি। লিমন মুচকি হাসে, মনে মনে বলে, আমি তোর কাছে অন্য ছেলেদের একদমই ঘেঁষতে দেব না। ওকে সালমান ভাইয়ের দ্বারা আজ রাতেই তুলে নিয়ে যাব। বেটাকে বোঝাবো আমি কি জিনিস। অনেকটা সময় ক্লাস শেষ করে রাফি বের হয়। ক্যাম্পাসে এসে গাছের নিচে বসে রাফি ব্যাগ থেকে বই বের করে। তখনই মিন্নু এসে সামনে দাঁড়ায়। কেমন আছেন ভাইজান? রাফি মিন্নুর দিকে তাকায়। ছেলেটার চোখে মুখে বেশ মায়া। চুলগুলোতে ময়লা হলো বেশ সুন্দর করে গুছিয়ে রাখা। রাফি মুচকি হাসে। মিন্নুর মন কেন যেন খারাপ মনে হচ্ছে। রাফি বলে, তোর কি মন খারাপ? সবাই আমার থেকে বাদাম নিলেও আপনি এখনো অবধি আমার থেকে বাদাম খাননি। আচ্ছা খাবো, কিন্তু তোর মন খারাপের কারণ? আপনাকে বলবো। বল। আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়। এই বয়সে? আরে দুজনেই বাজারে রোজ দেখা হয়। নাম কি মেয়েটার? মিসি। মিসি? বাহ, নামটা তো বেশ চমৎকার। রাফিয়ান সিরিজ পড়েছিলাম, সেখানে মিসি। ওই মিসি আমাদের বাড়ির সামনেই থাকে। রাফি ঘুরে তাকায়। পিছনে নীলা ম্যাম দাঁড়িয়ে আছে। মুখটা বেশ গম্ভীর হয়ে আছে। রাফি বসে থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে। নীলার সন্দেহটা ঠিক দিকে যাচ্ছে। রাফি নিলয়কে চেনে, না হলে সবসময় কেন নিলয় কেন্দ্রিক কথা বলে? আপনি? তোমার সাথে কালকে কথা আছে, আজকে সময় নেই, তাড়াতাড়ি আসবে। আসি। নীলা ম্যাম চলে যায়। রাফি বোকার মতো তাকিয়ে থাকে। মিন্নুর দিকে তাকিয়ে কিছু না বলে সে চলে আসবে। ঠিক সে সময় সামনের ব্রেক কষে একটি সাইকেল। তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। রাফি নেহার দিকে তাকালো। নেহা বলল, এই ছেলে, সমস্যা কি তোমার? জি। আমার দিকে এমন করে তাকাও কেন? কি প্রবলেম? কিছু না। তোমার আব্বু কি করে? রিক্সা চালক। আমি নিজেও চালাই। আচ্ছা, সমস্যা নেই, আমরা বন্ধু হতে পারি। আমি অপরিচিত কারোর সাথে ফ্রেন্ডশিপ করি না। কথাটা বলে রাফি আর দাঁড়ায় না, সোজা চলে যায়। নেহা বিরক্তি নিয়ে সাইকেলের সিটে একটা জোরে কিল দেয়। লিমন রাফির দিকে রাগী দৃষ্টিতে তাকাতে থাকে। পকেট থেকে ফোন বের করে ও সালমানকে কল দেয়। ভাই, আজকে একটা ছেলেকে তুলে নিয়ে যেতে হবে, ওর শিক্ষাটা খুব দরকার। কোন ছেলে? রাফি, যাকে জয় ভাই তুলে নিয়ে গিয়েছিল। আচ্ছা, কাজ হয়ে যাবে, চিন্তার কিছু নেই। ওকে। ছেলেটা কে? আপনি ওকে কোথায় পেলেন? জয়ের প্রশ্ন শুনে মেহরাব সাহেব জয়ের দিকে তাকায়। জয়, ফায়েজ, সাকিব, সালমান মেহরাব সাহেব অফিসে এসে দেখে মেহরাব সাহেবের পাশে একটা নতুন অচেনা ছেলে বসে আছে। জয় চেয়ার টেনে মেহরাব সাহেবের সামনে বসতে বসতে প্রশ্নটা করে। মেহরাব সাহেব বলে, ওর নাম আবির, নীলার বন্ধু। নীলার বন্ধু? মানে আপনি কি বলছেন নীলার কোনো ছেলে বন্ধু থাকতে পারে না? আরে ও খুব ভালো, বুদ্ধিমান আর স্মার্ট। আপনার সাথে কি কোনো মাইন্ড গেম খেলেছে? তাহলে কেন বলছেন সে বুদ্ধিমান? মাইন্ড গেম সব সময় খেলতে হয় না। নিলয়ের কোনো খবর পেয়েছো? না, সে হয়তো বেঁচে নেই। না না, সে আছে, তার অস্তিত্ব অনুভব করতে পারছি। কিন্তু তাকে কোথায় পাবো? কেউ কোনো কথা বলছে না। সবাই ভাবতে থাকে কিভাবে নিলয়কে খুঁজে পাবে। আবি নামের ছেলেটা বসা থেকে উঠে দাঁড়ায়। রুমের এক প্রান্তে হোয়াইট বোর্ড রাখা, পাশে কালো ডট পেন। সবাই আবির দিকে তাকিয়ে আছে। আবি হাতে পেন নিয়ে ঘুরে সবার সামনে মুচকি হাসলো। তারপর বলল, আপনারা কত বোকা যে মাইন্ড গেম খেলে তাকে ধরতে যাচ্ছেন। মনে করুন মাইন্ড গেম একটি ধাঁধা, আপনারা ওই ধাঁধার উত্তরটাকে নিয়ে ভাবছেন কি হবে উত্তর, এটা কি উত্তর হবে নাকি ওটা। এগুলো বোকাদের পরিচয়। মাইন্ড গেমের ধাঁধার উত্তর নয়, বরং ধাঁধাটাকে নিয়ে ভাবুন, উত্তর এমনিতেই পেয়ে যাবেন। কিছুক্ষণের জন্য মাইন্ড গেমকে আমরা দাবা খেলায় রাজা মন্ত্রীকে আপনার কাটতে যাচ্ছেন, কিন্তু এটা জানে না
রাজার অনেকগুলো সৈন্য, সিপাই আর সেনাপতি থাকে। রাজাকে কাটতে হলে আগে তাদেরকে কাটতে হবে। এর জন্য নিজেদের খুঁটিটাও কাটা যেতে পারে। তবে জয় হবে ভেবেই এগিয়ে গেলে দেখবেন মাইন্ড গেমের ওই রাজাটাই কাটা পড়েছে। এর জন্য দরকার বুদ্ধিমত্তা চাল। নিলয় একা না, তার আশার মাঝে একাকিত্ব থাকলেও আশেপাশে কিন্তু তার লোক থাকবেই। সো ওই লোকগুলোকেই আগে খুঁজুন, তাকে এমনিতেই পেয়ে যাবেন। শুধু শুধু রাফিয়ান জগতের রাজা নিলয়কে কেন খুঁজছেন? আগে ওর দুর্বলতা খুঁজুন, বা তার লোক নতুবা তার কাছের মানুষদের খুঁজুন, তবেই তো তাকে পাবেন। কথা বলতে বলতে বোর্ডে এতক্ষণে একটি দাবার কোট এঁকে ফেলেছে আবি। তারপর বিপরীত পাশে রাজা নামক গুটিটাও কেটে দিয়ে পিছনে ঘুরে তাকায়। সবাই আবির দিকে তাকিয়ে আছে। আবি মুচকি হাসলো। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়, জয়তীর দিকে তাকিয়ে বলে, বলেছিলাম না সে বুদ্ধিমান। জয় আবিকে রহস্যময় দৃষ্টিতে দেখতে থাকে। আবি ওর জায়গায় এসে বলে। জয় অবাক হয়, হুট করে গ্রাম থেকে আসা ছেলেটা এত কিছু নিলয়ের ব্যাপারে বলে দিল। ভাবতে অবাক লাগছে। জয় মেহরাব সাহেবকে প্রশ্ন করেও করলো না। আবি জয়ের দিকে তাকিয়ে বলে, কি ভাবছো আমি এত কিছু কিভাবে জানলাম? কাল রাতে মেহরাব সাহেবের সাথে আমার কথা হয়েছে, সেখান থেকে জেনেছিলাম। আর আমি তো নীলার বন্ধু, নিলয়কে চেনা আমার কাছে তো ইজি। জয় বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে আবির দিকে। না না, এই ছেলে সাধারণ কেউ না। মনে মনে কথা বুঝে ফেলেছে। আর যাই হোক, ছেলেটা সাধারণ কেউ না। সাকিবের দিকে ইশারা করে জয়। আবিকে লক্ষ্য রাখতে বলে। এখানে সবাই এক একটা মাইন্ড গেমার। তবে মেহরাব সাহেব মুচকি হাসছে, কারণ মেহরাব সাহেবকেই উত্তরটা দিতে হতো সবার কাছে যে ছেলেটা কিভাবে লিমনের ব্যাপারে জানে। কিন্তু মেহরাব সাহেব আগে আবি সবকিছু উত্তর দিল। মেহরাব সাহেব খুশি, আবিকে দিয়েই সব হবে। তোমরা নিলয়ের যে লোকগুলো ছিল, মানে রাহাতের সাথে যারা থাকতো, তাদেরকে খুঁজে বের করো। মনে রেখো, রাফিয়ানের শহরে দুটো রাস্তা, মারো না হয় মরো। কোনো ক্ষমা নেই এখানে। তাই বাঁচতে হলে রাজাকেই খুঁজে নিতে হবে। আমি আবিরকে নিয়ে নিলয়কে খুঁজবো, আর তোমরা তোমাদের মতোই করো। জয়রা চলে যায়। মেহরাব সাহেব আবিকে দিয়ে কাজ হবে ভেবে অনেকটাই খুশি। আচ্ছা, ওকে কি নিলয়ের বোনের সাথে পরিচয় করিয়ে দেবে? না না, এখন না। নিলয়ের বোন আর আবি হবে আমার ট্রাম কার্ড, যাকে দিয়ে দিন শেষে দানটা আমি নিজেই মারব। মেহরাব সাহেব মুচকি হাসে। তুমি বেশ জিনিয়াস আবির। নো, আপনি জিনিয়াস। আপনাকে দেখলে মনে হয় আপনি ছোট থেকে জিনিয়াস। আমার না আপনার গল্প শুনতে ইচ্ছে করছে, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কি তুমি আমার বন্ধু হবে? বাহ, এভাবে তো কেউ কোনোদিন বলেনি। বন্ধু মানে আমার কাছে খারাপ সময়ে পাশে থাকা। আমি বেঁচে থাকা কালীন আপনাকে কেউ কিছু বলুক, সেটা কখনো হতে দেব না। আমার বন্ধুকে আমি কখনোই হারাতে দেব না। মেহরাব সাহেব অবাক দৃষ্টিতে তাকায় আবির দিকে। আবি ভালোবাসার দৃষ্টিতে তাকায় মেহরাবের দিকে। মেহরাব সাহেব চেয়েছিল একজন হাতিয়ার, আর এখন সে পেল হাতিয়ার একটা বন্ধু নামক ঢাল। আবি হাত বাড়িয়ে বলে, যদি ভালোবেসে কাছে টানতে চান তবে হাত বাড়িয়েছি, কথা দিচ্ছি আপনার সাথে আপনার মৃত্যু অবধি থাকবো। আর আমার দ্বারা আপনি কখনো কষ্ট পাবেন না, শেষ নিঃশ্বাস অবধি থাকবো। শুধু একটাই রিকোয়েস্ট, আপনার সব কিছু আমার কাছে গোপন রাখবেন না। আপনি ভালোবাসা দেবেন, আর আমি দেব পুরো পৃথিবী। মেহরাব সাহেব হাতের উপর হাত রাখে। মেহরাব সাহেব কেমন যেন কান্না পাচ্ছে। এভাবে ভালোবেসে ওর কাছে কেউ কোনোদিন আসেনি, হাত বাড়িয়েনি। হঠাৎ করে এতটা ভরসা মেহরাব সাহেব পাবে কখনো সে আশা করেনি। মেহরাব সাহেব খুশিতে হাসছে। ওদিকে আবি মেহরাব সাহেবের হাত শক্ত করে ধরে মনে মনে হাসে। আবি বাসায় চলে আসে। সন্ধ্যা হয়ে গেছে। সোফাতে চুপটি করে বসে আছে আবি। নীলা আসলো ওর কাছে। নীলার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। নীলা ওর হাত ধরে। আমার নাম জানো তুমি? নীলা। তুমি আগের থেকে অনেক বেশি চুপচাপ হয়ে গেছো আবি। আচ্ছা, তুমি কেন পাগল হলে? কারো ভালোবাসায়? তোমার দিকে তাকালে তুমি আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকো? মনে হয় তোমার এমন একজন ছিল যাকে তুমি অনেক বেশি ভালোবাসতে। ভালোবাসা? ভালোবাসা। তবে যে তুমি স্বাভাবিক হবে। কথাটা বলতেই আবি আজকেও নীলার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। নীলা আজকে কিছু বলল না, বরং আবির দিকে তাকিয়ে থাকে অনেকটা সময়। আবির মাঝে ও নিলয়ের অনেকগুলো দিক খুঁজে পাচ্ছে, কিন্তু নিলয় চুইংগাম ছাড়া চলতোই না।
আর আবিকে কখনো চুইংগাম খেতে দেখেনিও। ছেলেটাকে আরও বেশি কেয়ার করতে হবে। আবি, তুমি রাতের খাবার খাবে না? আচ্ছা বসো, আমি খাবার আনছি। নীলা খাবার আনতে চলে যায়। আবি একা একা বসে থাকে। মেহরাব সাহেবের কাছে সে কোনো পাগল নয়, আর নীলার কাছে সে পাগল। এদিকে রাফি ওর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, দুই পকেটে হাত গুজে মাথা নিচু করে হাঁটছে। মনে মনে ভাবছে নেহা কি চাই ওর কাছে, কেন এমন করছে ও। ভাবতে ভাবতে কোথা থেকে একটি ছোট ইটের টুকরো ওর পিঠে এসে পড়ে। পিছনে ঘুরে তাকায়, দেখে ভার্সিটির সামনে থাকা ওই পাগলটা দাঁড়িয়ে আছে। রাফি কিছুক্ষণ অবাক চোখে তাকায়। পাগলটা ওর কাছে কি করছে। রাফি এগিয়ে যায়। কি ব্যাপার, আপনি এখানে কিছু বলবেন? পাগলটা চুপচাপ দাঁড়িয়ে থাকে। ছেঁড়া প্যান্টের পকেটে হাত ঢুকে কিছু একটা বের করতে যাবে, ঠিক সে সময় দুটো গাড়ি ওদের সামনে এসে দাঁড়ায়। রাফি হাঁ করে তাকিয়ে থাকে। গাড়ি থেকে কয়েকজন লোক বেশ তাড়াতাড়ি নেমে ওদের সামনে এসে কি যেন স্প্রে করে, সাথে সাথেই ওরা মাটিতে পড়বে। তখনই ওরা ধরে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এদিকে নীলা খাবারের প্লেট নিয়ে এসে দেখে আবি চুপচাপ বসে আছে একই জায়গাতে। আবিকে দেখে মুচকি হাসে ও। আবি নীলার দিকে তাকায়। খাও। খাও। আরে তুমি খাও, তারপর আমি খাবো। আবি খেতে থাকে। খাওয়ার এক পর্যায়ে নীলার হাত ধরে নীলার মুখের দিকে এগিয়ে দেয়, বোঝাতে চায় নীলাও যেন খায়। নীলা এটা দেখে হাসতে থাকে। আবি আস্তে আস্তে অনেক কিছুই বুঝতে পারছে। আবি স্বাভাবিক হয়ে গেলে বাবাকে বলবে আবির কথা। তুমি জানো এভাবে খাইয়ে দিতে হয়? আবি কোনো প্রশ্ন করে না। নীলা যতই আবির দিকে খাবার এগিয়ে দিচ্ছে হাতে নিয়ে, ততবার আবি নীলার হাত ধরে নীলার মুখের দিকে এগিয়ে দিচ্ছে। খাওয়ানো শেষে নীলা আবি এক পাশে বসে। আবি নীলার হাত ধরে আবি কোলে টেনে নিয়ে মাথা রাখে। নীলা কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকে আবির মুখের দিকে। এতদিন আবি এটা করত, নীলার কোলে মাথা রাখত, আরও আজকে নীলাকেই ওর কোলে মাথা রাখতে হচ্ছে। তবে কি আবি সব কিছু শিখেছে? নীলা যা যা করছে বা নীলার সাথে যা ইচ্ছে আবি ঠিক সেটাই করছে। নীলা কিছুটা খুশি হয়। আবি আগে থেকে অনেকটা ভালো দিকে এগিয়ে যাচ্ছে। আবি নীলার মাথায় হাত বোলাতে থাকে। নীলা অবাক হয়। নীলা নীলয়ের কাঁধে মাথা রেখেছিল একদিন। নীলয় ঘুরে নীলার মুখের দিকে তাকিয়ে বলেছিল, একদিন তুমি কাঁধে নয় আমার কোলে মাথা রাখবে, আর আমি তোমার চুলে হাত ডুবিয়ে ভালোবাসা প্রকাশ করব। নীলয়ের কথা মনে পড়তে নীলা শটান হয়ে বসে। আবির দিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাকিয়ে থেকে দৌড়ে নিজের রুমে চলে যায়। আবি মুচকি হাসতে থাকে। দরজায় খট করে শব্দ হয়। দেখে মেহরাব সাহেব হাতে সাদা গোলাপ ফুল নিয়ে এগিয়ে আসছে। আবির দিকে তাকিয়ে বলো, রুমে আসো। আবি কিছু সময় বসে থেকে রুমের দিকে যায়। এদিকে কালো রঙের দুটো গাড়ি রাফি আর পাগলটাকে নিয়ে চলে আসে শহর ছেড়ে অনেকটা দূরে ফাঁকা মেঠো রাস্তায়। গাড়ি দুটো যাচ্ছে। সামনে দিয়ে বাইক নিয়ে একজন দাঁড়িয়ে আছে, ওর পিছনে আরও কয়েকজন লোক। তারপর বলে, মেঠো রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সালমান, পিছনে ওর আরও সঙ্গী। দুটো গাড়ি ওদের সামনে এসে থামে। রাফি আর পাগলটা তখনও ঘুমিয়ে আছে গাড়ির মধ্যে। গাড়ি থেকে কয়েকটা ছেলে নামে। সালমানের কপালে মাস্তানদের মতো রুমাল বাঁধা, গালে সিগারেট। বাম হাত দিয়ে সিগারেট মুখে নিচ্ছে আর নাড়াচ্ছে, ডান হাতে হকি স্টিক। ভাই, আপনার কথা মতো রাফি নামের ছেলেটাকে তুলে এনেছি, কিন্তু ওর সাথে একটা পাগল ছিল, তাকেও পরিস্থিতির জন্য তুলে আনতে হয়েছে। ওকে নামা, ওদের আমার সামনে নিয়ে আয়। সালমানের কথা মতো ছেলেগুলো রাফি আর পাগলকে গাড়ি থেকে নামায়। দুজনকে ধরে সালমানের সামনে বসানো হয়। সালমান বাইকের উপরে এক পা লম্বা করে হেলান দিয়ে বসে। রাফিয়ানের এই শহরে সালমান জয়ের সাথে থেকে নিজের একটা পজিশন পাকাপোক্ত করে ফেলেছে, কিন্তু কেউ জানে না সালমান একদিন নিলয়ের সামনে থেকে বেঁচে ফিরছিল। অবশ্য এটাতে নিলয়ের দয়া ছিল, আর সেজন্যই সালমান নিলয়কে খুঁজে মারার জন্য। যে নিলয়কে মারতে পারবে সে তো আসল রাফিয়ান। আর পাগলকে সালমানের সামনে বসানো হয়। সালমান ইশারা করে বলে একটি মদের বোতল আনতে। সালমানের কথা মতো একটি ছেলে মদের বোতল এনে দেয় সালমানের হাতে। সালমান বোতলের ছিপি খুলে বসে থাকা ছেলে দুটোর মুখে মদ ছুঁড়ে মারে। তল পদার্থের স্পর্শে দুজনের যেন জ্ঞান ফিরে চমকে ওঠে, সামনে তাকায়। একজন পাগল বারবার আশেপাশে তাকিয়ে হিসহিস করতে থাকে, অস্থির একটা ভাব পোষণ করে সবার সামনে। রাফি ছেলেটার সামনে দাঁড়ায়। সালমান একটি সিগারেট জ্বালিয়ে রাফির দিকে তাকিয়ে মুচকি হাসল। রাফি বলল, আমি কোথায়? আপনি কে? আমাকে কেন এভাবে তুলে এনেছেন? সালমান
কোনো কথা বলে না। ঠোঁটে সিগারেট চেপে নিয়ে দু হাত দিয়ে হকি স্টিক ধরে রাফির ডান হাত বরাবর জোরে বাড়ি দেয়। হকি স্টিকটা অর্ধেক ভেঙে দূরে চলে যায়। রাফি স্থির হয়ে বসে থাকে, তবে মুখে করুণ ভাব এনে বলে, আপনি কে? আমাকে কেন মারছেন? চোখে মুখে কাঁদো কাঁদো ভাব। সালমান বেশ মজা পাচ্ছে। পাগল ছেলেটা বসা থেকে উঠে দাঁড়াতে যাবে, পিছন থেকে ছেলেগুলোর মধ্যে একজন বড় একটি লোহার রড দিয়ে ওর মাথায় বাড়ি মারে। সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হতে থাকে। কয়েক সেকেন্ড পর পাগলটা ধপ করে মাটিতে পড়ে যায়। নিস্তেজ হয়ে ধুলো জড়ানো রাস্তায় ধুলোগুলো নিঃশ্বাসের সাথে একদিকে ছুটে যায়। গান হারিয়ে পড়ে যায় পাগলটা। ভাই, আমি কি করেছি? আমাকে মাফ করে দেন, আমি চলে যাচ্ছি। আমাকে কেন তুলে এনেছেন? রাফির চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সালমান কোমর থেকে পিস্তল বের করে গুলি লোড দিয়ে টিগারে হাত রেখে বলে, সালমান যাকে মারে তাকে সে কারণ বলে না। ইটস মাই স্টাইল। কি করেছিস, কি অপরাধ, সেটা বড় কথা নয়। আমার থেকে তো কেউ বাঁচাতে পারবে না, এটাই আসল। আর আমার কাছে মাপ বলে কোনো শব্দ নেই। আমি যাকে মারে তাকে কোনো প্রকার মাপ নেই। সো বয়, আই অ্যাম সরি, গুড বাই। কথাটা বলে সালমান পিস্তল রাফির কপাল সোজা করে। পাশে থাকা সব ছেলেগুলো হো হো করে হাসছে। সালমান ট্রিগারে চাপ দেবে, ঠিক তখনই আহ বলে একটি চিৎকার হয়। সালমানের মুখ দিয়ে কয়েক ফোঁটা আঙ্গুল দূরত্ব রেখে একটা সাইলেন্সার লাগানো স্নাইপার বুলেট বাতাসে বেগে চলে গেল, আর ওর পিছনে থাকা একটি ছেলের কপাল বরাবর যে লাগে। ছেলেটা কোনো রকম আহ করে শব্দ করে ধপ করে মাটিতে পড়ে যায়। সালমান বাইকের উপর বসা থেকে উঠে দাঁড়ায়। চোখে মুখে ভয়ের বিশাল ছাপ ফুটে ওঠে। সামনের রাফিকে বসা আর ওই ছেলেটাকে পড়ে থাকতে দেখলো। সালমান কিছু বলতে যাবে তার আগে আরও একটি গুলি এসে ওর ডান পাশে একটি ছেলের বুকে লাগে। ছেলেটা একইভাবে মাটিতে পড়ে যায়। সাথে সাথে সালমানের সাথে থাকা ছেলেগুলো দৌড়ে পালাতে থাকে। কিন্তু কথায় আছে, ভাগ্যে যদি মৃত্যু থাকে পালিয়ে কে বাঁচে। সবগুলো একইভাবে গুলি খেয়ে মাটিতে পড়ে যায়। সালমান ভয়ে কাঁপতে থাকে। এখনো অবধি সে নিশাচর খুনিকে কেউ দেখতে পায়নি। রাফি চারপাশে তাকায়, কিন্তু কাউকে টের পাচ্ছে না। সালমান রাফির সামনে যে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। রাফির দিকে তাকে কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাকে মাফ করে দে। এটা নিলয় আমি জানি, কিন্তু নিলয় যে তোর সাথে আছে আমি জানতাম না। প্লিজ আমাকে মাফ করে দে। হিংস্র বাঘের সামনে পড়লে বেঁচে আসা যাবে, কিন্তু রাফিয়ান শহরের মিস্টার রাফিয়ানের সামনে পড়লে বাঁচা যাবে না, যার একটাই সমাপ্তি মৃত্যু। রাফি অবাক হয়ে তাকায় সালমানের দিকে। রাফি নিজেই জানে না এখানে কি হচ্ছে। রাফি হাসতে যাবে তখনই শুনতে পায় একটি বাইকের শব্দ। আলো জ্বালিয়ে কিছুটা দূর থেকে ওদের দিকে এগিয়ে আসছে। সালমান বসা থেকে উঠে দাঁড়ায়। ওর পুরো শরীর ভয়ে কাঁপতে থাকে। পকেট থেকে ফোন বের করে জয়কে কল দেয়। ওপাশ থেকে জয় রিসিভ করে বলতে থাকে, সালমান কথা বলিস না কেন? সালমান কিছু বলবে তার আগে রাফি বসা থেকে উঠে দেয়। কান থেকে ফোনটা কেড়ে নিয়ে অনেকটা দূরে ছুঁড়ে মারে। তারপর হুট করে সে সামনের একটি বাইকে এসে দাঁড়ায়। রাফি ও সালমান দুজনেই বাইকের দিকে তাকিয়ে আছে। কালো লম্বা কোট, মুখে হুট তোলা লম্বা টুপি, দুহাত কালো আঙ্গুল বেরোয়া মোজাতে ঢাকা। বাইক থেকে নেমে দাঁড়ায়, কাঁধে একটি স্নাইপার গান। ধীর পায়ে হেঁটে হেঁটে ছেলে দুটো সামনে এসে দাঁড়ায়। রাফি সালমানের কাছ থেকে সরে আসে। আগন্তুক সালমানের দিকে তাকালো। কাঁদতে কাঁদতে সালমান হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বলে, আমাকে মাফ করে দেন, আমি শহর ছেড়ে চলে যাব। আগন্তুক রাফিয়ান কোনো কথা বলে না। কোমর থেকে পিস্তল বের করে শার্ট করে একটা গুলি করে সালমানের কপালে। সালমান ধূপ করে মাটিতে পড়ে যায়। আগন্তুক গাল থেকে চুইনগাম বের করে গুলি লাগা স্থানে মানে সালমানের কপালে লাগিয়ে দেয়। তারপর কোটের পকেট থেকে একটি কালো গোলাপ আর একটি সাদা কাগজ রেখে দেয়। রাফি আগন্তুকের বাইকের কাছে এসে সবটা দেখতে থাকে। রাফি জানে নিলয় মারার পর চুইংগামের অংশের সাথে ভৌতিক ট্যাটু আঁকিয়ে চলে যেত, কিন্তু এ নিলয় না, কারণ এ কালো গোলাপ রাখছে লাশের পাশে। তাহলে এ কে? কালো গোলাপের সাথে সাদা কাগজ, হয়তো সেটাতে কিছু লেখা থাকবে। সেগুলো তো নিলয় করতো না, তবে কে? আগন্তুক ঘুরে তাকায়। রাফির দিকে একবার তাকিয়ে বাইকের কাছে হেঁটে আসে। রাফি সামনে এসে দাঁড়ায়, প্রশ্ন করে, কে তুমি? আগন্তুক কোনো উত্তর দেয় না। পাশ কাটিয়ে যাবে। রাফি আবারও সামনে এসে দাঁড়িয়ে পড়ে। রাফি আবারও প্রশ্ন করে, আমার জানতেই হবে কে তুমি। আগন্তুক কিছু সময় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর ডান হাতে থাকা পিস্তল রাফির কপালে সোজা করে ধরে।
রাফি সাথে সাথেই পিস্তলটি কেড়ে নিয়ে পিস্তলের পিছনে টেনে রিলোড দিয়ে টিকারে হাত রেখে আগন্তুকের কপাল সোজা রাখে। বাম হাত দিয়ে বাইকের চাবি ঘুরিয়ে নেয় বাইক থেকে। কপাল থেকে পিস্তল সরিয়ে দু হাতে পিস্তল আর চাবি নাড়াতে নাড়াতে বলে, এবার বলো কে তুমি? বেশি স্মার্ট দেখানোর কিছু নেই। আমি তোমার রাস্তায় হাঁটি আর তুমি নিলয়ের লোক না। যদিও স্টাইল এক, তবে ধারণা আলাদা। সো বলো তুমি কে? আগন্তুক আর দেরি করে না, পকেট থেকে অজ্ঞান করার স্প্রে রাফির মুখের উপর স্প্রে করে দেয়। রাফির সাথে সাথে নিচে পড়ে যায়। আগন্তুকের হাত থেকে পিস্তল আর বাইকের চাবি নিয়ে রাফিকে বাইকে তুলে নিয়ে চলে আসে। রাফিকে ভার্সিটির সামনে রাস্তায় ফেলে চলে যায় নিজ গন্তব্যে। এদিকে আবি মেহরাব সাহেবের রুমে প্রবেশ করে। মেহরাব সাহেবের হাতে থাকা সাদা গোলাপ। আবি রুমের মধ্যে প্রবেশ করে প্রশ্ন করে, আপনার হাতে সাদা গোলাপ কেন? মেহরাব সাহেব টেবিলে গোলাপ রাখতে রাখতে বলে, আমার প্রধান হাতিয়ারের থেকে এটা আমার গিফট। মানে খুব সোজা, তুমি তো নীলার বন্ধু, তুমি তো তাহলে সবটা জানো। রাফিয়ান কি? এটা ছেলে ছিল, নাম নিলয়, সে ছিল রাফিয়ান, আর তাকে নিয়ে এত কিছু। আপনি বা আপনার রাফিয়ান মানে নিলয়কে খুঁজছেন? তবে সবটা সত্য না। নিলয় প্রথম রাফিয়ান হলেও এখন তার কোনো অস্তিত্ব নেই। নিলয় এখন কিছুই করবে না, তবে নিলয়কে দিয়েই নিলয়কে মারব। মানে? নিলয়ের বোন যে আমার কাছে, আর তার থেকে পাওয়া সাদা গোলাপ সালমানকে মেরে দিয়েছে ও। আর মারার আগে সে আমার বাড়ির সামনে যে লেটার বক্স ছিল সেখানে এই চিরকুট আর সাদা গোলাপ পাঠিয়ে দিয়েছে। আর আপনি কি তাকে কালো গোলাপ দিতেন? তুমি জানো কি করে? সাদা গোলাপের বিপরীত কালো গোলাপ, সে সাদা গোলাপ দেয় আর আপনি কালো সিম্পল হিসাবে। তুমি বেশ জিনিয়াস। তোমাকে তাহলে বলি, শোনো, আমি হতে চাই পুরো দেশের একজন বড় মাপের লোক। আমি বলেছি তো, আপনাকে আমি পুরো পৃথিবী এনে দেব, শুধু বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিন। তাই নাকি? তাহলে সাকিবকে মেরে দেখাও। আবি মুচকি হাসল। সাদা দাঁতগুলো দেখা যাচ্ছে, কেবল বড় বড় দাড়ি। গোপের মধ্যে দিয়ে আবি মেহরাব সাহেবের টেবিলের দিকে এগিয়ে আসে। টেবিলের উপরে এক প্যাকেট সিগারেট পড়ে থাকতে দেখে ও। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে চেয়ার টেনে মেহরাব সাহেবের সামনে বসে। মেহরাব সাহেব থেকে আগুন চাইতেই মেহরাব সাহেব নিজে এসে সিগারেটে আগুন জ্বালিয়ে দেয়। তুমি আমার বন্ধু, আর বন্ধুর জন্য সামান্য সিগারেটে আগুন জ্বালিয়ে দিতে পারবো না? অবাক হচ্ছি, আমাকে এত তাড়াতাড়ি বন্ধু বানালেন। একটা কথা কি জানেন মেহরাব স্যার, জীবনে কখনো মানুষ চিন্তা ফুল করতে নেই। মানুষ বন্ধু হয় আবার শত্রু। যে বন্ধু হয় সে একদিন কিন্তু শত্রু হয়ে যায়। পরিচিত লোকেরাই হয় শত্রু। হতে পারে আমি একদিন আপনার শত্রু হয়ে গেলাম। মেহরাব সাহেব একটু শব্দ করে হাসলেন। বসা থেকে উঠে টেবিলে থাকা সিগারেটের প্যাকেট নিয়ে কাছের জানালার কাছে যেয়ে দাঁড়ায়। জানালার কাঁচ খুলে দিয়ে লাইটার দিয়ে একটি সিগারেট জ্বালিয়ে নিয়ে একটা টান দেয়, আবার শব্দ করে হাসে। হাসতে হাসতে বলে, প্রতিটা মানুষ হয় বুদ্ধিমান, আর রাফিয়ান জগতে সামান্য বুদ্ধিমানদের হয় তাড়াতাড়ি মৃত্যু। রাফিয়ান হওয়ার জন্য জীবনের শৈশবটা আমি নিজ হাতে বানিয়েছি। তুমি জানো, গরিব হয়ে জন্ম নেওয়াটা ভাগ্যের দোষ, কিন্তু গরিব হয়ে মরাটা আমার দোষ। যখন কিছুই ছিল না তখন থেকে মানুষকে ভাঙিয়ে খেয়েছি, তারপর এত কিছু। তুমি বললে না তুমি শত্রু হয়ে যাবে, পারবে না। যে এভাবে বলে সে কখনো শত্রু হবে না। আর বললে না এত তাড়াতাড়ি মানুষকে চিনতে নেই, এটা ঠিক। কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে চিনতে রহস্যময় হলেও তাদেরকে চিনতে পারলে দুনিয়ার সব থেকে সুখী মনে হবে। তখন সব মানুষ একই রকম হয় না, আর না হয় সবাই শত্রু বা বন্ধু। কিছু মানুষের কথায় ভালোবাসতে ইচ্ছে করে। তোমার কথাগুলো আমাকে তোমার প্রতি ভালোবাসা জাগিয়েছে। আমি তোমাকে বিশ্বাস করি আর ভালোবাসি। আবি বসা থেকে উঠে মেহরাব সাহেবের পাশে এসে দাঁড়ায়। জানালার দিকে তাকায় বাইরে। মৃদু বাতাস আসছে বাইরে থেকে। আবি বলে, আমার কোনো নিজস্ব সংবিধান নেই, আর না আছে নিজের কোনো শহর। আমি ভালোবাসতে শিখেছি, বিশ্বাস করি আপনাকেও। তবে আমাকে যে একবার বিশ্বাস করে তাকে কখনো ঠকায় না আমি। তবে আবারও বলছি, মানুষকে চিনতে সময় নিন। সময় নেব? যদি সময়ের প্যাচে পড়ে সেই মানুষটা হারিয়ে যায়? আমাকে দিয়ে সাকিবকে মারতে চান? এর থেকে আপনার দুটো কাজ হবে। আমাকে একটু চেনা হবে, আর আপনার রাফিয়ান জগতের রাজা হতে আরও একজন প্রতিদ্বন্দ্বী চলে যাবে। তবে সময় কিন্তু সবসময় নিজের আয়ত্তে থাকে না। আবির, ইউ আর জিনিয়াস।
আই লাইক ইট মাই ফ্রেন্ড। রাফিয়ানের রক্ত নিয়ে খেলার এই জগতে একটাই সমাপ্তি, মারো আর না হয় মরো, আর বাঁচলে রাজা হও, না হলে লাত খেতে খেতে রাফিয়ানের যেন অস্তিত্ব বিলীন হবে। আমি রাজা হব, তোমাকে করব সেনাপতি। আবি একটা মেহরাব সাহেবের হাত থেকে সিগারেটটা নিয়ে নেয়। মেহরাব সাহেব মুচকি হাসে। আবি বলে, আপনি কখনো আমাকে সেনাপতি করবেন না। আপনার মুখে রাফিয়ান জগতের রাজা হওয়ার নেশা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আমি যদি সবাইকে শেষ করতে পারি তাহলে নিশ্চয়ই আপনাকেও পারবো। আপনাকে আবির, রিয়েলি আই এম ভেরি ইমপ্রেস অফ ইউ। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্কের থেকে নীরবতা শ্রেয়। তার মানে এই নয় যে বিশ্বাস করে চুপ থাকছি। এক মিনিট, তুমি হি হি করে হাসলে। নিলয়কে কপি করার চেষ্টা, নীলাকে দেখানোর জন্য ওর থেকে শেখা, এত তাড়াতাড়ি সন্দেহ। বিশ্বাসে মিলাই বস্ত্র, তর্কে বহুদূর। মিস্টার মেহরাব রাফিয়ান। আচ্ছা, তোমাকে সব বলবো একদিন। আপনার কাজ হয়ে যাবে, তবে নীলা যেন জানতে না পারে। অবশ্যই। আবি মেহরাব সাহেবের রুম থেকে বেরোতেই বড় রকমের অবাক হয়। নীলা সামনে দাঁড়িয়ে আছে। আবি মাথা নিচু করে নেয়। আবি, তুমি বাবার রুমে কি করছিলা? আবি কোনো কথা বলে না। নীলা আবিকে আবারও প্রশ্ন করে। মেহরাব সাহেব রুম থেকে বেরিয়ে আসে, হাতে সাদা গোলাপ। নীলাকে বলে, আমি ডেকেছিলাম ওকে এটা দেব বলে। ছেলেটা অনেক ভালো, কত চুপচাপ থাকে। আমার হাতে এটা দেখে আমার সাথে উপরে আসে, কিন্তু কোনো কথা বলেনি। বুঝলাম না চুপচাপ কেন থাকে। আমি একটু বকা দিতেই সে অভিমান করে রুম থেকে বেরিয়ে আসে। নীলা যেন হাঁপ ছেড়ে বাঁচে। যাক, বাবা তাহলে বুঝতে পারেনি আবিকে। কবে যে আবি ঠিক হবে। নীলা ফুলটা হাতে নিয়ে আবিকে নিয়ে চলে যায়। ওদিকে জয় বাড়ি থেকে বের হয়। সালমানের নাম্বার ট্র্যাক করে লোকেশন জেনে তারপর